নমস্কার, শুভ সন্ধ্যা। সূচি তথা সোসাইটি ফর আন্ডারস্ট্যান্ডিং কালচার অ্যান্ড হিস্ট্রি ইন ইন্ডিয়ার তরফ থেকে সূচি উদ্যোগ একটি গৃহীত হয়েছে। আমাদের সেই পরম্পরায় উর্নাময়িক আলোচনা চক্রে আজ দ্বিতীয় দিন আমরা উপস্থিত হয়েছি ফেসবুক লাইভে। আজ আমাদের আলোচনার বিষয় সাম্রাজ্যবাদ বিরোধী স্বাদেশিকতা ও পুরুষত্বের পুনর্নির্মাণ, 20 শতকের ভারতীয় কলাকৃতির ইতিহাস ফিরে দেখা। এই আয়োজনে আমাদের আজকের আলোচক হিসাবে আমরা পেয়েছি বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত রায় মহাশয়। অধ্যাপক রায় বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া চর্চার বিভাগে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দৃশ্যশিল্প বা কলাকৃতি তথা সাউথ অ্যান্ড সাউথ এশিয়ান আর্ট বিষয়ে পাঠদান করেন। পাশাপাশি বিষয়ানুগ সেমিনার পেপার হিসাবে পড়ান গ্লোবাল আর্লি মডার্ন আর্ট, ইকো আর্ট হিস্ট্রি, থিওরিজ অফ কালেকটিভ অ্যান্ড আর্কাইভিং, পোস্ট কলোনিয়াল থিওরিজ এবং মেথডোলজিস ফর গ্লোবাল আর্ট হিস্ট্রি। 2000 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হয়ে তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেন বরোদার মহারাজা সাওয়াজি রাও বিশ্ববিদ্যালয় ভদোদরা থেকে। 2003 সালে তারপরে তিনি এমফিল করেন কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস থেকে। 2012 সালে তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইতিহাস ও দৃশ্যশিল্পের ইতিহাস অর্থাৎ হিস্ট্রি এবং আর্ট হিস্ট্রি উভয়ই সুদক্ষ ডক্টর রায়ের গবেষণার কেন্দ্রে বিরাজ করে আদি আধুনিক তথা আর্লি মডার্ন ও ঔপনিবেশিক তথা কলোনিয়াল দৃশ্যশিল্পের সম্পর্ক, অধিআঞ্চলিক বাস্তুতন্ত্র এবং প্রাকৃতিক পরিবেশের ইতিহাস। তার প্রথম গ্রন্থ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য আর্ট অফ ডিভোশন, জিওঅ্যাস্থেটিক্স ইন দ্য ল্যান্ড অফ কৃষ্ণা 1550 থেকে 1850, এই বইটি তাকে 2019 সালে দ্য সিএএ মেইজ পাবলিকেশন ফান্ডের তরফ থেকে পুরস্কৃত করে। হিন্দুদের তীর্থস্থান ব্রজভূমিতে ক্ষুদ্র তুষার যুগ তথা 1550 থেকে 1850 সালের কালপর্বে বস্তু সংস্কৃতি ও জীবনের আন্তঃসম্পর্ক কিভাবে নব নব উপাচারের উদ্ভাবন করাকে প্রভাবিত করেছিল তার ইতিহাসকে তুলে ধরেছে ওই গ্রন্থ। বাস্তুতান্ত্রিক দৃশ্যশিল্পের ইতিহাস তথা ইকো আর্ট হিস্ট্রি, এই বিষয়ের ওপর তার আকর্ষণের নিদর্শন হিসাবে উল্লেখ্য তার ইকোলজিস, অ্যাস্থেটিক্স অ্যান্ড হিস্ট্রিজ অফ আর্ট গ্রন্থটি, যা তিনি গেরহার্ড উলফ এবং হান্না বাডেয়ারের সঙ্গে সম্পাদনা করেছেন, এবং ওয়াটার হিস্ট্রিজ অফ সাউথ এশিয়া, দ্য ম্যাটেরিয়ালিটি অফ লিকুইজেন্স গ্রন্থটি, যা তিনি বেণুগোপাল মদ্দিপতির সঙ্গে সম্পাদনা করেছেন। ইতিপূর্বে তিনি থিওরিজ অফ কালেক্টিং অ্যান্ড আর্কাইভিং, পোস্ট কলোনিয়াল থিওরি অ্যান্ড মেথডোলজিস ফর গ্লোবাল আর্ট হিস্ট্রি বিষয়গুলিকে অবলম্বন করে আর্ট হিস্ট্রি এবং দ্য আর্ট বুলেটিনের মতন জার্নালে বিভিন্ন নিবন্ধ লিখেছেন। অনুবাদ এবং পরিভাষার ওপর আর্টস ওরিয়েন্টালিস জার্নালের যে বিশেষ সংখ্যা প্রকাশিত হয় 2018 সালে, তাতেও অতিথি সম্পাদকের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ইসলামিক শিল্পকৃতির সংগ্রহের উপর তার 2016 সালের নিবন্ধের জন্য তাকে হিস্টোরিয়ানস অফ ইসলামিক আর্টের পক্ষ থেকে মার্গারেট বি সেভসেনকো প্রাইজ প্রদান করা হয়েছিল। বর্তমানে তিনি ম্যাটার, ম্যাটেরিয়ালিটি, ইন্ডিয়ান ওশিয়ান আর্ট হিস্ট্রিজ ইন দ্য আর্লি মডার্ন ওয়ার্ল্ড, এই
গ্রন্থের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। আদি আধুনিক কালের ভারত মহাসাগরের বস্তু সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষিত নির্মাণে কিভাবে বিশ্বজনীন বাণিজ্য, প্রাকৃতিক সম্পদ আর মূল্যবান সামগ্রী সমূহ প্রভাবক হিসাবে কাজ করেছিল, এই গ্রন্থে তারই অনুসন্ধান চালাতে তিনি সবিশেষ আগ্রহী। আমরা অত্যন্ত আনন্দিত স্যারকে আমাদের সঙ্গে পেয়ে, আমাদের আলোচক হিসাবে পেয়ে। এখন ওনার মূল বক্তব্য শুরুর আগে আমরা সূচির সম্পাদক শ্রী কৌশিক সাহা মহাশয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপিকা নূপুর দাশগুপ্ত মহাশয়াকে আমরা সঙ্গে পেয়েছি। ওনারা স্যারের সঙ্গে কিছু আলোচনায় যাবেন এবং তারপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। এখন আমি ওনাদের তিনজনকে আহ্বান জানাচ্ছি পরবর্তী অংশ শুরু করার জন্য। ধন্যবাদ। সুগত স্বাগত, নূপুরদি স্বাগত। আমরা আমাদের আজকের মূল আলোচনা শুরু করার আগে একটু কথাবার্তা মতো বলে নিতে চাই, যেহেতু আমরা এটা ঘরোয়া আড্ডার মতো আলোচনাগুলো করে শুরু করেছিলাম, সেই রেশটা ধরে রাখতে একটা আড্ডার আমেজ প্রাথমিকভাবে রাখা, এটাই উদ্দেশ্য। সুগত কাছে একটা খুব সাধারণভাবে একটা প্রশ্ন উঠে আসছে সুগতর সম্পর্কে শুনতে শুনতে, যেটা বারবার মাথায় আসছে, যে অনেকটা বিস্তৃত কাজের জগৎ নিজের কাজ করতে করতে এর মধ্যে সুগত নিজেকে যুক্ত করেছো। তো সেই জায়গা থেকে সুগত যদি আমাদের একটা ধারণা দেওয়া যায় যে এই ভাবে ব্যাপ্তিটা, যে আর্ট হিস্ট্রি থেকে স্টার্ট করে তপতিদির কাছে এমফিল করার পরে, পিএইচডি করার পরে ধীরে ধীরে পরিবেশ সংক্রান্ত দিকগুলোতে ছড়িয়ে যাওয়া বা তার সঙ্গে আরো অন্যান্য অ্যাঙ্গেলগুলোতে নিজের কাজের ব্যাপ্তিটাকে ছড়িয়ে নেবে, সেটাকে কিভাবে সামলানো হয় এবং কিভাবে দেখা হয়? সুগত। ধন্যবাদ কৌশিক। আমি জানি না আমি সামলাই কি করে, বাট তো আমার আন্ডারগ্রাজুয়েট তো প্রেসিডেন্সিতে ইতিহাস পড়েছিলাম, তারপরে আমি বরোদায় গেছিলাম আর্ট হিস্ট্রি নিয়ে চর্চা করার জন্য। বরোদা থেকে এমএ করার পর কলকাতায় এসেছিলাম, কলকাতা ফেরত এসে এমফিল করেছিলাম তপতিদির সাথে। তারপরে মিনেসোটায় ফ্রেডরিক অ্যাশার আর ক্যাথরিন অ্যাশারের সাথে পিএইচডি করেছিলাম। তো যখন আমি পিএইচডি শেষ করেছিলাম তখন আমার পিএইচডি ছিল ব্রজভূমি বা বৃন্দাবন মথুরার উপর, এবং আমি বৃন্দাবন মথুরার চিত্রকলা, মন্দিরের ইতিহাস, সেসব নিয়ে পিএইচডি করেছিলাম। কিন্তু তারপরে যখন বইটা লিখতে শুরু করি, তখন আমার মনে হয় যে সেটা নিয়ে তো অনেক কাজ আছে। ইরফান হাবিব থেকে শুরু করে অনেকে, যে সিনক্রেটিসিজম যেটাকে বলে, বা সিনক্রেটিক কালচার যেটাকে বলে, ব্রজভূমি সিনক্রেটিক, যেখানে মুঘল এবং গৌড়ীয় বৈষ্ণব কমিউনিটির যে একটা দৃঢ় অ্যাসোসিয়েশন আছে, তো সেটা নিয়ে তো অনেক কাজ আছে। তো আমি নতুন করে কি আর লিখতে পারি বৃন্দাবন মথুরা নিয়ে? তো তখনই আমার তখন দীপেশ চক্রবর্তী অ্যানথ্রোপোসি নিয়ে লিখছে, তখন ক্লাইমেট চেঞ্জ, সবাই ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছে। তো তখন আমার মনে হয়েছিল যে যদি এই সেম ইতিহাসটা আমরা নতুন করে দেখি ক্লাইমেট চেঞ্জের লেন্স দিয়ে, তাহলে কি আমরা একটা অন্যরকম ভাবে আর্ট হিস্ট্রি লিখতে পারি বা হিস্ট্রিজ অফ পেইন্টিং লিখতে পারি। তো সেইটাই হচ্ছিল আমার, সেটা দিয়ে আমি শুরু করেছিলাম। তো আমার প্রথম বইটা তাই লিটল আইস এজ বলে একটা জিওলজিক্যাল পিরিয়ড, যখন ইউরোপে টেম্পারেচার পড়তে শুরু করে, কিন্তু সাউথ আমেরিকা, আফ্রিকা, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়ায় বিশাল ধরনের ড্রাউটস হতে শুরু করে। তো এটা একটা, আমরা কোইন্সিডেন্সও বলতে পারি, কিন্তু এই ড্রাউটস যখন হচ্ছে তখন আকবর ফতেহপুর সিক্রি তৈরি করছে। তখন 1580s থেকে
বিশালভাবে আর্ট অ্যান্ড আর্কিটেকচার, লিটারেচার, নানান রকম কালচারাল এফ্লোরেসেন্স হচ্ছে। তো এই রিলেশনশিপটা যে যে কালচারাল এফ্লোরেসেন্স কিন্তু একদিকে বিশাল ক্লাইম্যাটিক চেঞ্জ হচ্ছে, কি করে ওটার কোনো সম্পর্ক ছিল কিনা, সেটাই সেটাই সেই অ্যাঙ্গেলটা ধরে আমি বইটা লিখেছিলাম, যে হাউ কি করে ক্লাইমেট চেঞ্জের লেন্স দিয়ে আর্ট অ্যান্ড আর্কিটেকচার দেখা যায়। ইতিহাস থেকে অনেক কাজ আছে ক্লাইমেট চেঞ্জের উপর, মহেশ রঙ্গরাজন, রামচন্দ্র গুহা, কিন্তু যেটাকে আর্ট হিস্ট্রি বলে তার সেই ডিসিপ্লিনের মধ্যে থেকে কেউ ক্লাইমেট চেঞ্জকে অত সিরিয়াসলি দেখতো না। আমি অমিতাভ ঘোষ যেমনি বলে যে ক্লাইমেট চেঞ্জ ইজ আ ক্রাইসিস অফ দ্য ইমাজিনেশন। তো ইমাজিনেশনের কি ক্রাইসিস হয়, সেটা সেটা কবিতা বা বা সিনেমা বা লিটারেচার বা আর্ট আর্কিটেকচার থেকে কি করে আমরা দেখতে পারি। তো আমার বইটা সেটাই, প্রথম বইটা সেটা দিয়ে শুরু করি। তারপরে এখন আরেক সে বইটা তো আগের বছর বেরিয়ে গেছে, তো এখন আমি একটু আমার রিসার্চের স্কোপটা এক্সপ্যান্ড করে ইন্ডিয়ান ওশান রিজন, যেটাকে বলে ইস্ট আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া, এই সময় কি করে ক্লাইমেট চেঞ্জ ওশিয়ানিক হিস্ট্রি চেঞ্জ করছে, সেটা আবার নতুন কাজ সবে শুরু করেছি। তো সেটা নিয়ে এখনো আমি বেশি কিছু জানিও না, আমি শিখছি, আমি ভাবছি। তো এটা আমার নতুন বইটা, আমার যেটা will look at how climate change can affect the Indian Ocean region. ইনফ্যাক্ট এটা একটা খুব বড় ভাবনা সত্যি, যেভাবে আমাদের এখানে পরিবেশকে দেখা হয় সেই ধারণাটা অনেকটা একটা একমাত্রিক থেকে গিয়েছে। সেটা দীপেশ চক্রবর্তীর কাজের পরে সেটা আরো অন্যান্য দিক দিয়ে দেখার শুরু হয়েছে, সেটা যে প্রভাব নিয়ে পড়েছে সেটা জেনে ভালোও লাগছে। আরেকটা জিনিস মাথায় আসছে যে পিএইচডির কাজটা যেটা করেছিলেন সুগত, তো সেই পিএইচডির কাজটার আলটিমেটলি প্রকাশ না করে যে কারণে বইটা, এটা ঠিক কথা যে ওই ধরনের সিনথেটিক কাজের অনেক রকম উদাহরণ রয়েছে। তো তারপর বই করার সময় গিয়ে পিএইচডির কাছ থেকে অনেকটা সরে গিয়ে পরিবেশকে গুরুত্ব দেওয়া এবং সেটাকে বয়ে আনা, এটা একদিক দিয়ে যেমনি সাহসী পদক্ষেপ, অন্য দিক দিয়ে অভিনন্দনযোগ্য এই কারণেই যে এই দিকটা ছুঁয়ে দেখা হয়েছে, সেটার জন্য ভালো লাগছে। আরেকটা প্রশ্ন করব, সেটা একেবারে মানে একটু আগে কথা জাস্ট হচ্ছিল যখন নূপুরদির সঙ্গে এবং তোমার সঙ্গে, তখন আমরা একটা জিনিস শুনছিলাম যে দু ধরনের পরিবেশের মধ্যে কোভিড সিচুয়েশন, পরিবেশের একটা অন্য অ্যাঙ্গেল আসার পরে সেই কোভিড সিচুয়েশনে যেভাবে ডিল করতে হচ্ছে ছাত্রছাত্রীদের, নূপুরদিও বলছিলেন, তো সেই যে নতুন করে ডিজিটালি নিজেদেরকে প্রেজেন্ট করা, পড়াতে গিয়ে সেই ভাবনা, বিশেষ করে নূপুরদি বা সুগত তোমাদের যে ধরনের সাবজেক্টকে পড়ানোর ব্যাপার থাকে, বিষয় থাকে, যে অংশগুলো সেখানে ক্লাসের সামনে ইন পার্সন না করে এটা অনলাইনে করা, এটা আমার মনে হয় একটা আলাদা অভিজ্ঞতা এবং আলাদা ধরনের সমস্যাকে প্রতিনিয়ত ফেস করে সেটাকে অতিক্রম করছো। তো সেই বিষয়ে যদি কিছু বলা যায় যে দুজনের অভিজ্ঞতাই, নূপুরদির অভিজ্ঞতা বা সুগতর অভিজ্ঞতা, তার মধ্যে কোনো বেসিক ডিফারেন্স সত্যি কি থেকে যাচ্ছে আমাদের? আমরা একটা মানে জাস্ট শুনতে চাইবো একটুখানি দুজনের কাছ থেকে, তাহলে তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওইটাতে যাওয়ার আগে আমি তোমার গবেষণার বিষয়গুলো দেখছিলাম, যে এখন সম্প্রতি যে গবেষণাটা করছো তুমি, ওই ইন্ডিয়ান ওশান আর্ট, মেটেরিয়ালিটি নিয়ে কাজ করছো, সেখানে তুমি ভিজুয়াল আর্টের ব্যাপারটাও নিশ্চয়ই ছুঁয়ে দেখবে, এবং সেখানে এই যে এক্সচেঞ্জ নেটওয়ার্ক ইন এক্সোটিকা যেটা হচ্ছে, সেখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, অন্তত আমার একটা চর্চার দিক আছে, আমি সেই জায়গাটা একটু ছুঁয়ে বলে তারপরে যেটা কৌশিক আলোচনা করছে সেটাতে যাব।
সেটা হচ্ছে যে এই যে এক্সোটিকা ঠিক নয়, এই মেটেরিয়াল এক্সচেঞ্জেস এর মধ্যে মানে ট্রেডই বলা যেতে, তার মধ্যে একটা বিশিষ্ট দ্রব্য ছিল, সেটা হচ্ছে মেডিসিনাল হার্বস এটসেট্রা। এবং এটাকে কেন্দ্র করে একটা কিন্তু আর্টের দিক ডেভেলপ করলো নতুন, সেটা অ্যাকচুয়ালি 17th সেঞ্চুরি থেকে ডেভেলপ করতে দেখছি আমরা, স্পেশালি হেনরিক ভ্যানড্রিটের যে হটাস মালাবারিকাস থেকে। তো এবং সেটা থেকে যে এই যে বোটানিক্যাল ড্রয়িংস, যেটা কিনা ভেরি ইন্টারেস্টিং, এবং সেটা প্রায় ফ্লারিশ করে গেল সারা বিশেষ করে পশ্চিমী দুনিয়ার, বিশেষ করে ইউরোপ এবং ইংল্যান্ডের মানুষের যারা বিজ্ঞানী, এবং সেই বিজ্ঞানটাও মানে বোটানি ওয়াজ এ নিউ সায়েন্স, সেটা সেই হিসাবে ডেভেলপ করছে। এবং সেই সময় যখন এই যে মানে বোটানিক্যাল ড্রয়িংস, সেটার একটা যে বিষয় তোমার কাজে নিশ্চয়ই সেটা তুমি আনবে, মানে সেটার জন্য আমি অধীর আগ্রহ রয়েছে আমার, এটা একটা নতুন দিকের প্রতি আলোকপাত করবে, এবং হয়তো সেখানেও তোমার একটা ইকোলজিক্যাল ফ্যাক্টর চলে আসবে, মানে কিভাবে একটা সেন্স অফ ইকোলজি এন্ড ওই ডিভিশন অফ দ্য গ্লোব, যেটা কনসেপশন হচ্ছে ট্রপিক্যাল এটসেট্রা, সেইটার মাত্রাটা কিভাবে সংযোজিত হবে সেটাও মানে আমার দেখার অপেক্ষায় রয়েছি। এটা বললাম তোমাকে। আর আর ক্লাস নেওয়ার ব্যাপারের অভিজ্ঞতা সুগত এবং আমার হয়তো বিস্তর ফারাক রয়েছে, কারণ আমরা ভারতবর্ষে বসে, আমি একটা স্টেট ইউনিভার্সিটিতে পড়াই, সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার, তাতে করে যে সমস্যা আমরা সম্মুখীন, এবং আমাদের ছাত্রছাত্রী যে দূর দূরান্ত থেকে যেভাবে আসে, তারা যে রকম পরিস্থিতির ভেতরে থেকে এই অনলাইন ক্লাসের যে একটা, এটা তো একটা চ্যালেঞ্জ, সেটার সম্মুখীন হচ্ছে, সেটা মানে হয়তো আমার অভিজ্ঞতার সাথে সুগতর অভিজ্ঞতার বিস্তার ফারাক থাকবে, কিন্তু আমার মনে হয় না তা সত্ত্বেও আমিও পাবলিক ইউনিভার্সিটিতে পড়াই, আমিও একটা স্টেট ইউনিভার্সিটিতে পড়াই যার বিশাল বাজেট ক্রাইসিস। না, আমি বাজেট ক্রাইসিসের কথা শুধু বলছি না, আমাদের দেশের ছাত্রছাত্রীরা যে অঞ্চল থেকে আমাদের আসছে, ধরো ক্রস সেকশন থেকে আসছে, তাদের যে পরিস্থিতির মধ্যে থেকে তারা এই নেট ধরে যে পড়াশোনার চর্চা, কানেক্টিভিটির যে সমস্যা আমাদের আছে, সেটা হয়তো তোমাদের ওখানে অল্প হলেও কম, মানে একটু অন্তত ভালো ব্যবস্থা। তো সেই জন্য আমরা খুবই সমস্যায়, অথচ যেটা তোমার সাথে কথা হচ্ছিল সামনাসামনি ক্লাসে আনার পরিস্থিতি, তোমাদের ওখানে তো শুনলাম কি ঘটনা ঘটেছে, আমাদের এখানেও সেটা একেবারেই সম্ভব না, যতক্ষণ না একটা মানে একটা সিকিউরিটি সেফটির ব্যাপার হচ্ছে, ভ্যাকসিনেশন। এই আমার অভিজ্ঞতা, তোমার কাছে জানবো যে আমরাও মানে বার্কলি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া তো পাবলিক ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, তো আমাদেরও আমরা জোর দিই ফার্স্ট জেনারেশন স্টুডেন্টস, ট্রান্সফার স্টুডেন্টস, তো ইস্ট কোস্ট থেকে নিয়ে আইভি লিগস এর ওদের গল্পই ওদের রম রম করছে, আমরা আমরা তো এই অনেক রকম ম্যানেজ করতে হয়। ধরুন স্টুডেন্টদের ইন্টারনেট ব্যান্ডউইথ খুব খারাপ, তো তখন এই যে অনলাইন ভিডিওটা কাজ করে না, তো তখন ভিডিও অফ করে জাস্ট অডিও দিয়ে করি, মানে এরকম নানান রকম সিস্টেমস ইনভেন্ট করতে হচ্ছে। লিটারালি প্রত্যেক ক্লাসে একটা নতুন করে ভাবতে হচ্ছে কি করে পড়াবো যাতে স্টুডেন্টরা অ্যাটলিস্ট মেটেরিয়ালটা পায়। বই নেই, লাইব্রেরি বন্ধ, যে আমাকে বসে বসে পিডিএফ স্ক্যান করতে হচ্ছে আমার ফোনে, তারপর দিয়ে পাঠাচ্ছি এরকম। মানে সেই মানে এটা একটা মানে পুরো আমার যেমন হয় পুরো একটা বছর একটা স্টুডেন্টদের লাইফ থেকে নষ্ট হয়ে যাবে। মানে নট অনলি যে মানে একটা তো হচ্ছে পড়াশোনা, বাট যে পার্সোনাল মিটিং, ক্লাসের পর কথা, ক্লাসের প্রশ্ন করা, আলোচনা করা, এই সবটা এখন বন্ধ। মানে যতই হোক ইন্টারনেটের দ্বারা অত মানে যে একটা ইন পার্সন ক্লাসের যে একটা আবহাওয়া থাকে সেটা তো আর জুমে বা এইসব অনলাইন সিস্টেমে তো হয় না। তো বাট এই নিয়েই আমাদের ম্যানেজ করতে হচ্ছে। তো আমি ভাবি যে যখন 1900
1920 বা 22 যখন কলেরা যখন হচ্ছে 1910 তখন, এখন তো জুম আছে, এখন তো ইন্টারনেট আছে, তখন কি হতো যখন স্প্যানিশ ইনফ্লুয়েন্সার দিয়ে তখন যে কি করে লোকে পড়াশোনা করতো কি করতো, এখন ইমেল করি আমরা ইন্টারনেটের দ্বারা নানান রকম ভাবে কানেক্টেড। কিন্তু এর আগেও অনেক গ্লোবাল প্যান্ডেমিক্স হয়েছে, তো তখন কি হতো তখন? আমি আই এম ভেরি কিউরিয়াস যে মানে what has the internet done to communication? সেই ইতিহাসটা তো আমরা জানতেও পারবো না, কারণ ওগুলো কোথাও লিখিত নেই, মানে অধরা ইতিহাস আর কি। হ্যাঁ, মানে একটা কলোনিয়াল অ্যাকাউন্ট আছে, বাট সেই মানে এভরিডে অ্যাকাউন্ট তো মানে খুব কমই জানি আমরা। মানে আমার বইয়ে যখন আমি 1620s এ যা অ্যাকাউন্টস পাই সবই ইউরোপিয়ান বা ইম্পিরিয়াল মুঘল, মানে একটা শহরে কি এক্সপিরিয়েন্স, হ্যাঁ স্টেটাস ন্যারেটিভ, ন্যারেটিভটা পাওয়া যায়, আর তার বাইরের গুলো তো সেটাই। কৌশিক মিউট। আজকে আমাদের আলোচনা আমরা শুরু করতে চলেছি, এবং আজকে আলোচনার পরে সঙ্গে সঙ্গে আপনাদের যাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো বা কমেন্টগুলো আপনারা করতে থাকবেন। আমরা সেগুলো সমস্তটাই আলোচনার মধ্যে রাখবো, আলোচনা তারপরে হবে মূল আলোচনার পরে। তো আমরা এখন সুগতকে অনুরোধ করব যাতে সুগত তার বিষয় নিয়ে আমাদের সামনে উপস্থাপনা করে। সাম্রাজ্যবাদ বিরোধী স্বাদেশিকতা ও পুরুষত্বের পুনর্নির্মাণ, 20 শতকের ভারতীয় কলাকৃতির ইতিহাস ফিরে দেখা। ইটস ওভার টু সুগত। কৌশিক, নুপুরদি, তোমাদের ধন্যবাদ জানাই আমাকে সূচির এই সভায় আমন্ত্রণ জানাবার জন্য। এটা একটা আনন্দদায়ক অভিজ্ঞতা। এটা যদি কলকাতায় ইন পার্সন হতো, আমাদের মধ্যে কথাবার্তা হতো, সেটা অন্যরকম হতো। কিন্তু আমাদের যে সময়, তো আমি একটা পাওয়ার পয়েন্ট করেছি, সেটা আমি একটু শেয়ার করি। তারপরে আমি শুরু করছি 1953 সালে, যখন একটি আমেরিকান পত্রিকায় আর্ট নিউজে শিল্প ইতিহাস বেত্তা স্টেলা ক্রাইমরিশ এই প্রস্তাব দিয়েছিলেন। ভারতীয় ভাস্কর্যে নিঃশ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া বাহিক শরীরকে অননুভবনীয় শরীর মধ্যে মিলিয়ে দেয়। তিনি জোর দিয়েছিলেন সেই শ্বাস প্রক্রিয়ার যোগ অভ্যাসের গুরুত্ব। ক্রাইমরিশ লিখেছিলেন, The figures of Indian art are modeled on breath. Breath dilates the chest and is felt to carry the pulsations of life through the body, their vessels to fingertips and toes. This inner awareness was given permanent shape in art, for it was tested and practiced daily in the discipline of yoga. ভারতীয় ভাস্কর্য ও যোগের সম্পর্ক সম্বন্ধে ক্রাইমরিশ যে লিখেছিলেন, সে ব্যাপারটায় তিনি একা ছিলেন না। 1925 সালে জার্মান তত্ত্ববিদ হেনরিক জিমার দাবি করেছিলেন, Das Kulbild ist ein Yantra und nur in Yatra. পবিত্র চিত্রটি শুধুমাত্র যন্ত্র। যোগভাস ও বৌদ্ধ স্থাপত্যের শিল্পের মধ্যে যে একটি কাল্পনিক একাত্মতা ক্রাইমরিশ এবং অনর উদ্বোধন করেন, তার উদ্দেশ্য ভারতীয় সভ্যতাকে একটি অধ্যাত্মবাদী ইতিহাস। এই ইতিহাস নিয়ে অনেক চর্চা হয়েছে। মূলত আর্ট হিস্ট্রি বা কলাকৃতির ইতিহাসে সাম্রাজ্যবাদ বিরোধী স্বাদেশিকতা। যদিও এই ইতিহাসটি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমি আজকে অন্য একটি পাথ নিতে চাই। আমি আজকে কলাকৃতির ইতিহাসে পুরুষত্বের পুনর্নির্মাণ নিয়ে দু একটি কথা বলতে চাই। আজকের হিন্দুত্বা কূটনীতিতে যে মর্দানি বা পুরুষত্ব যে একটি মুখ্য বা মূল ভূমিকা খেলে, তা তো আমরা সবাই জানি।
এই ইতিহাসটাকে মনে রেখে আমি আজকে পুরুষত্বের আরেকটি ইতিহাস প্রেজেন্ট করছি। ঊনবিংশ শতাব্দীতে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে একটি কলোনিয়াল দ্বৈবিধ্য সৃষ্টি হয়। একদিকে পুরুষালী বা বলিষ্ঠ ইউরোপিয়ান পুরুষ, আর অন্যদিকে পৌরুষহীন ভারতীয় পুরুষত্ব। ভিক্টোরিয়ান ইংল্যান্ডে পুরুষত্ব নিয়ে অনেক চর্চা হয়েছে এই সময়, যার উৎপত্তি প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতি। সেটাই ব্রিটিশদের দাবি। ভারতবর্ষে জাতীয়বাদীরা দাবি করলেন যে ভারতীয় পুরুষত্বকেও পুনর্গঠন করতে হবে, কলোনিয়াল সমালোচনাকে উত্তর দিতে হবে। শরীর নির্মাণের নানা পদ্ধতি প্রচলিত হলো, যেমন মার্শাল আর্টস, দৌড়ঝাঁপ, জিমন্যাস্টিক্স। তাদের সাহায্যে ভারতীয় পুরুষদের শরীর গড়ে উঠবে বলে আশা করা হয়। স্বামী বিবেকানন্দ শরীর গড়ে তোলার আদর্শ, বিফ বাইসেপস এন্ড দ্য ভগবত গীতা, তো আমরা সবাই জানি। শিল্পকলা বা কলাকৃতির ইতিহাসেও কিন্তু আমরা অন্য একটি গল্প পাই। কলাকৃতির ইতিহাসে একেবারে অন্যভাবে এই পুরুষত্বের সংকটটাকে দেখা হয়। আমরা ফরাসি আর্ট হিস্টোরিয়ান আলফ্রেড ফুশের গবেষণা দিয়ে শুরু করতে পারি। ফুশের একটি দ্বিতীয় শতাব্দীর বুদ্ধ মূর্তি, যেটি তিনি একটি পাকিস্তানের ব্রিটিশ সেনার মেসে ছবি তোলেন, আর ছবিটা বইয়ে উনি প্রকাশ করেন। এই ছবিটার সাথে তিনি লেখেন, "Look at it at leisure. Without doubt, you will appreciate its dreamy and somewhat effeminate beauty. But at the same time, you cannot fail to be struck by its Hellenic character." এই বিবরণ ফুশের দাবি যে গান্ধারা বুদ্ধা মূর্তি একটা হেলেনিক আকারে দেখা যায় নিয়ে অনেক লেখা হয়েছে। কিন্তু একই সময় ফুশে লিখছেন এই বুদ্ধ মূর্তি যে একটা এফেমিনেসি বা স্ত্রী জানচিত্ত ভাব দেখা যায়, সেটার কারণ হচ্ছে একটি ভারতীয় বা নেটিভ শিল্পী সেই মূর্তি বানায়, এবং তারই জন্য পৌরুষহীন বুদ্ধ মূর্তিটা হলো হেলেনিক পুরুষত্বের একটি বিকৃতি। আমাদের মনে রাখতে হবে যে ফুশে লিখছেন যখন ইউজেনিক্স বা সুপ্রজনন বিদ্যা এবং পেশীয় খ্রিস্টিয়ানিটি ইতিমধ্যে নেটিভ পুরুষত্বকে দুর্বল, মেলি বা পৌরুষহীন বলে বর্ণনা করছে। এই সূত্রে ফুশের দাবি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ফুশের আরো বলার আছে, "You take the body of a monk and surmount it with the head of a king. These are the two necessary ingredients of this curious synthesis." একটি সন্ন্যাসীর দেহ নিয়ে তার ওপর রাজার মাথা বসানো, দুটি বিপরীত চরিত্র দ্বারা এই বুদ্ধ মূর্তির সিনথেসিস বা গঠন হয়। মাথাটা গ্রিক, কিন্তু নেটিভ সন্ন্যাসীর শরীরটি হচ্ছে পৌরুষহীন বা এফেমিনেট। ফুশের দাবি মান্য করা হয় না ঊনবিংশ শতাব্দীর কলোনিয়াল আর্কিওলজিতে। ফুশের লেকচার মিউজিয়ামিতে প্যারিসে যখন তিনি লেকচারটা দেন, ফুশের লেকচারের ঠিক 2 বছর আগে ব্রিটিশ শিল্পবিদ জর্জ বার্ডউড ঘোষণা করেছিলেন যে একটি পুডিং বৌদ্ধ নির্মলতার প্রকাশ করে। একটি 8ম শতাব্দীর বড়বুদুর বুদ্ধাকে নিয়ে আলোচনা করছিলেন যখন রয়্যাল সোসাইটি অফ আর্টস লন্ডনে, তখন তিনি এই কথাটি বলেন, এবং স্ক্রিনে যে ছবিটা দেখছেন সেই এই পার্টিকুলার ছবিটাই তখন দেখানো হয়। ছবিটা কিন্তু প্রথম প্রকাশ করেন ইবি হ্যাভেল 1908 সালে ইন্ডিয়ান স্কাল্পচার অ্যান্ড পেইন্টিং নামক বইয়ে। এই বইটা হ্যাভেল লিখলেন যে শিল্পীরা শরীরের দৈহিক শক্তিকে অবহেলা করে একটি আধ্যাত্মিক রূপ তৈরি করে। যদিও মূর্তিটা বড়বুদুরে স্থাপিত, হ্যাভেল একটি কালো ব্যাকড্রপ ব্যবহার করেন যাতে আমরা মূর্তিটি যত্ন সহকারে দেখি। আলো ম্যানিপুলেট করা হয় এমন ভাবে যাতে তথাকথিত পৌরুষত্বের
তা মলিন হয়ে গেছে। একটি ছায়া দেহের ওপর এমন ভাবে ফেলা হয় যাতে দৃষ্টিটা নিচের দিকে চলে যায় এবং যৌগিক ভঙ্গি গুরুত্ব পায়। আইডিয়ালস অফ ইন্ডিয়ান আর্ট 1911 এ প্রসঙ্গে হ্যাভেল আরো লেখেন, In the image of the Buddha, Indian artists were aiming at a divine type which combined all the physical perfections of the male and female and transcended them both. আমাদের মনে রাখতে হবে যে ঠিক এই সময় ফুসে গান্ধারা বুদ্ধাকে এফেমিনেট বা পৌরসীন বলে বর্ণনা করছে। হ্যাভেল ঠিক সেই মতবাদটা নিয়ে মাথার উপর উল্টে দিল। হ্যাঁ, বুদ্ধমূর্তি স্ত্রীজনচিত্ত ভাব দেখা যায়, কারণ হ্যাভেলের মতে কারণ বুদ্ধমূর্তি পরিপূর্ণতা শিল্পীরা আনতে পেরেছিল পুরুষত্ব এবং ফেমিনিটি বা স্ত্রী জাতীয় ভাব একত্রিত করে। হ্যাভেল 1890 সালের শেষের দিকে ক্যালকাটা স্কুল অফ আর্ট, যেটা আমরা গভর্নমেন্ট স্কুল অফ আর্ট, তিনি এই স্কুলের প্রিন্সিপাল ছিলেন। সিলেবাস থেকে বাদ দিলেন গ্রিকো রোমান স্কাল্পচার, যেটা আঁকার ক্লাসে ব্যবহার করা হতো। ছাত্রদের বলা হলো যে তারা মানসিক ভাবমূর্তি থেকে যেন ছবি আঁকে। আর্ট হিস্টোরিয়ান এবং আর্কিওলজিস্টদের মধ্যে যে বিতর্ক হচ্ছে এই মুহূর্তে, যেটা দিয়ে আমি শুরু করলাম, সেটি এখানে প্রধান ভূমিকা নেয়। সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক সংগ্রামে পুরুষত্বের উৎপাদন একটা তৎপূজ্য ভূমিকা নিয়ে ওঠে। হ্যাভেল অবিলম্বে গ্রিকো রোমান প্লাস্টার কাস্ট, যেগুলো ক্লাসে ব্যবহার করা হতো, একটা পুকুরে বিসর্জন দেয়। এই সময় অবনীন্দ্রনাথ ঠাকুর স্কুলের অধ্যাপক হিসেবে আনা হয়। পরবর্তী কয়েক বছরে অবনীন্দ্রনাথ ঠাকুরও কিছু বই লেখেন যেখানে পুরুষত্বের প্রশ্নটা ফিরে আসে। 1914 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর একটি প্রবন্ধ লেখেন শুক্রনীতি সারা এবং অন্যান্য গ্রন্থের উপর ভিত্তি করে। ত্রিভঙ্গ পশ্চারটা নিয়ে অবনীন্দ্রনাথ লেখেন যে ত্রিভঙ্গ পোস্টটা পুরুষ এবং নারীর মধ্যে পাল্টে দেওয়া যায়। The bending attitude of the seeking poise of the male and female is occasionally reversed, so that the male assumes the female bhango and the female assumes the pose of a male figure. পাল্টে দেওয়া যাতে কোনো নারী একটি ভঙ্গ ধারণ করতে পারে এবং কোনো পুরুষ একটি নারীর ভঙ্গ ধারণ করতে পারে। অন্যভাবে দেখতে গেলে অবনীন্দ্রনাথ বলছেন যে ঐশ্বরিক শরীরে পুরুষ এবং নারীর মিশে একাকার হয়ে যায় এবং সেটি বুদ্ধমূর্তি পুরুষের হীনতাকে বোঝায়। আমরা যদি বৌদ্ধমূর্তির ইতিহাস দেখি, সত্যি 5ম শতাব্দীর সারনাথের স্থাপত্য যে বুদ্ধকে দেখা যায়, সেটিও ত্রিভঙ্গ পশ্চার বা ত্রিভঙ্গ বঙ্গতে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে ডান দিকে সারনাথ বুদ্ধা, শরীরটা একটু তিনটে ভাগ আছে। সারনাথ বুদ্ধ তাহলে এই যুক্তি অনুসরণে পৌরুষত্বহীন পুরুষ মূর্তি। আর তার বাদিকে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট সেঞ্চুরি বুদ্ধ মূর্তি মথুরায় পাওয়া, শরীরটা অনেক বেশি বলিষ্ঠ। তর্কের খাতিরে এ যখন পুরুষত্বহীন পুরুষ দেহকে কলোনিয়ালিজমের ফল বলে বলা হয়, তখন অবনীন্দ্রনাথ এই দেহকে উচ্চ মার্গে নিয়ে যায় এবং শুক্রনীতি সারা মতো নানান প্রিকলোনিয়াল বই ধরে পাশ্চাত্য দেহের বন্দিশালা থেকে মুক্তি খোঁজে, যেখানে কোনো পুরুষ বা নারী আকার নেই। ঠিক এই সময় আর্ট হিস্টোরিয়ান আনন্দ কুমারস্বামী অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথে কলকাতায় এসে অনেকটি সময় কাটান। ঠিক এই সময় দাঁড়িয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনে বুদ্ধজীবী কবি এবং শিল্পীদের জমায়েত হতো, যারা অ্যান্টি ইম্পেরিয়াল ভাবনা নিয়ে আলোচনা করত। এখানে জাপানিজ এস্থেট কাকুজো কাকুরা তার প্রথম বড় কাজ 1903 সালে শেষে করেন, যেটায়
এশিয়া জুড়ে আধ্যাত্মিক পুনর্জন্ম যেটি পাশ্চাত্য রাজনীতিক এবং সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ করবে। 1909 সালে একটি ছবিতে নন্দলাল বোস এই বাসস্থানের এরকমই একটি আড্ডাকে তুলে ধরে। কুমারস্বামী একেবারে সামনের দিকে লেখা আছে ইংরেজিতে, কুমারস্বামী একটি বই পড়ছে, তার কানে দুল, হাতে ব্রেসলেট, লম্বা চুল এবং গায়ে শাল দিয়ে একটি দিওয়ান বা সোফার ওপর এলিয়ে বসে আছে। এই পুরুষটি ঔপনিবেশিকতার সৃষ্টি। 1763-তে রবার্ট ওম, একজন ব্রিটিশ ঐতিহাসিক, ভারতবর্ষের সময় কাটান এবং বলেন যে ভারতীয় পুরুষদের মধ্যে মহিলার সুলভতা বেশি। 19বিংশ শতাব্দীতে বলে তো এই জেমস মিল তিনি পুরুষদের মধ্যে একটি মহিলা সুলভতাকে ওরিয়েন্টাল ডেসপটিজম বলে ডিসক্রাইব করে। এই পুরুষ দেহে নারী সুলভতার জন্য জিমন্যাস্টিক, খাওয়া দাওয়া এবং পুরুষাচিত্ত ব্যবহার এই নানা প্রকাশে স্থাপন হয় এবং এই সময়তে ইউরোপিয়ান শার্ট, কলার্স এবং কাফ বাঙালিরা পরতে শুরু করে। যদিও কুমারস্বামীর ছোটবেলার ছবিতে পাওয়া যায় পাশ্চাত্য স্যুট, কিন্তু 1907 যখন তিনি কলকাতায় আসেন, 1907 সালের পর থেকে তার কুর্তা, এমব্রয়ডারি করা শাল, সোনার গয়না এবং মাথার পাগড়ি ছবিতে পাওয়া যায় অনেক বেশি। বিংশ শতাব্দীতে যখন জাতীয়তাবাদের সুতো ধরে আমরা বিদেশি কাপড় বর্জন করি, তখন এনারা সবাই জাতীয় মিলে বোনা কাপড় পরে। আর 1905 সালে বেঙ্গল পার্টিশনে হয়ে যখন বাঙালিরা নিজেরা স্বীকার করে তাদের পৌরসত্বহীনের জন্যই আজ এই দুরবস্থা। হিতাবাদী বলে একটি বাংলা খবরের কাগজে এটা বেরোয়, আমি কোট করছি, আমরা পুরুষত্বহীন, আমরা মনুষ্যত্বহীন। চারদিকে ছবিতেও ছয়লাভ হয় যে বাবুরা তার ধুতি সামলাচ্ছে কিন্তু ইঁদুর এর বাড়ি সব খেয়ে ফেলছে। কালীঘাট পেন্টিং 1900 সালের। কিন্তু কুমারস্বামী পোশাকের নির্বাচন যে শুধু একটা পলিটিক্যাল ইকোনমি, স্বদেশী মুভমেন্ট কাঠামো দিয়ে দেখলে হবে না। এখানে সৌন্দর্য দর্শন, শিল্পী অনুশীলন এবং শিল্প ইতিহাসের ভূমিকা গুরুতর। 1908 সালে কুমারস্বামী কোপেনহেগেন ওরিয়েন্টাল কংগ্রেসে গান্ধারা বৌদ্ধ মূর্তির প্রশ্নটা ফিরে দেখে। গ্রিক এবং ভারতীয় ভাস্কর্যে পুরুষ দেহের মধ্যে একটি মৌলিক পার্থক্য চিহ্নিত করে তিনি। যুক্তি দিয়েছিলেন যে পাশ্চাত্য শিল্পের প্রকৃতির মাইমেসিস বা অনুকরণ একটা মুখ্য প্রয়াস। ভারতীয় শিল্পীরা প্রকৃতিকে অতিক্রম করা আধ্যাত্মবাদী রূপে খোঁজ করেছিল। তো স্ক্রিনে একদিকে আপনি দেখতে পাচ্ছেন একটা গান্ধারা বুদ্ধা, যেখানে ডান দিকে হারকিউলিস বা হেরাক্লিস আর বাঁদিকে মথুরা থেকে বুদ্ধা। তো এই দুটি মূর্তি, এই দুটি রূপদেহ নিয়েই ডিবেটটা হচ্ছে। গান্ধারা স্টাইল ভারতীয় শিল্প ইতিহাস থেকে বিচ্ছিন্ন হিসাবে এবং পশ্চিমদের সাথে ভারতের যোগাযোগের ফলে বিকৃতি, এটাই হচ্ছিল কুমারস্বামীর আর্গুমেন্ট। 1927 সালে আর্ট বুলেটিনে বুদ্ধ মূর্তির উদ্ভব নিয়ে একটা প্রবন্ধ লেখেন, যেখানে উনি ফুসে ইত্যাদি কলোনিয়াল আর্কিওলজিস্টদের ধিক্কার করেন। কুমারস্বামী লেখেন, "This view was put forward, as Monsieur Fouché himself admit, in a manner best calculated to flatter the prejudices of European students and to offend the susceptibilities of Indians. The creative genius of Greece has provided a model which has later been barbarized and degraded by races devoid of true artistic instincts, to whom nothing deserves the name of fine hearts could be graded." ভেবে দেখলে কুমারস্বামীর আর্ট বুলেটিন প্রবন্ধটা জাতীয়তাবাদী শিল্প ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত চিহ্নিত করা যায়। কিন্তু এই উদ্বেগজনক সমস্যা স্টেলা ক্রামরিশ এর লেখায়
স্পষ্টভাবে উচ্চারণ হয়। স্টেলা ক্র্যামরিশ নিজের ডক্টরেট বৌদ্ধ স্থাপত্যের ওপর করেন 1919 সালে। 1921 সালে ক্র্যামরিশ কলকাতায় শান্তিনিকেতনে আসে, তারপরে কলকাতায় পড়ান। এখানে তিনি পৌরস্ত্যহীন বৌদ্ধের সম্মুখীন হয়। ওনার 1933 সালের লেখা ইন্ডিয়ান স্কাল্পচার লেট ফিফথ সেঞ্চুরি সারনাথ বুদ্ধার অনুদেহিতা, ওনার লেখা স্লেন্ডারনেস, দ্বিতীয় বা তৃতীয় সেঞ্চুরি বৌদ্ধ ভাস্কর্য টাফনেস ওনার শব্দে বলিষ্ঠতা সাথে তুলনা করেন। আবার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা সেকেন্ড বা থার্ড সেঞ্চুরি বৌদ্ধ মূর্তি, যেটাকে তিনি টাফ বা বলিষ্ঠ বলে ডিসক্রাইব করছেন। আর ডান দিকে সারনাথ বুদ্ধা স্লেন্ডার। ক্র্যামরিশ পুরুষ দেহটি প্রকৃতি হিসাবে দেখেন। ফিফথ সেঞ্চুরি সারনাথ বুদ্ধা ক্র্যামরিশের মতে রূপান্তরিত করণের প্রভাব হিসাবে দেখা যায় যখন প্রকৃতি পুরুষের শরীরের মধ্যে একটা পাত্র বানিয়ে নেয়। সারনাথ বুদ্ধার প্রকৃতির সাথে এক হয়ে যায়। ফিফথ সেঞ্চুরি সারনাথ বুদ্ধার মূর্তিতে অলঙ্কারের অভাব, যেমন কি পদ্ম ফুলের পাতা দিয়ে আগের বুদ্ধ মূর্তি যেমনি দেখা যায়, ক্র্যামরিশের মতে ঘটেছিল কারণ the human body does not stand for physical appearance. It is the form of movement of life. ক্র্যামরিশ যখন বুদ্ধমূর্তির ইতিহাস পুনরায় মূল্যায়ন করছিলেন, তখন জাতীয়তাবাদী রাজনীতির প্রকৃতি এবং নারীত্বর একটা গভীর সম্পর্ক তৈরি করা হয়। জাতীয়তাবাদী রাজনীতিতে উর্বর প্রকৃতি একটি নারীর শরীর বলে কল্পনা করা হয়। উভয় পরিবেশিক ধর্ষণ থেকে রক্ষা করা দরকার। ঘুরে ফিরে উর্বর প্রকৃতি এবং উদার মার মধ্যে যে একটা কাল্পনিক সম্পর্কের সৃষ্টি হয়, সেটা অবনীন্দ্রনাথের 1905 সালের মাদার ইন্ডিয়ায় দেখা যায়। এখানে মাতৃভূমি হচ্ছে একজন তপস্বী, যিনি দেশকে খাদ্য, পোশাক, আধ্যাত্মিক মূর্তি এবং শিক্ষা উপহার করছে। স্পষ্ট জাতীয়তাবাদী রাজনীতির উর্বর প্রকৃতি এবং উদার মার যে একটা সমকিরণ তৈরি হয়, সেটাকে মনে রেখে যদি আমরা পুরুষত্বের দিকে ঘুরে দেখি, তাহলে সারনাথ বুদ্ধার নরম কোমলাঙ্গ একটি নারী সুলভ উপমা মাধ্যমে তৈরি করা যেতে পারত। ভারতের লিঙ্গ সম্পর্কটি বৃত্তি অনেকাংশ মহিলা শরীরের উৎপাদন, নিয়ন্ত্রণ এবং প্রতিনিধি সম্পর্কিত প্রশ্নগুলি চারপাশে ঘুরে দাঁড়িয়েছে। পুরুষদের উপর যে কয়েকটি বই লেখা হয়েছে, মোটামুটি সবই হিন্দুত্ব পুরুষত্বের উপর। আনন্দ কুমারস্বামী এবং স্টেলা ক্র্যামরিশের বুদ্ধদেহের উপর লেখা আবার পড়ে দেখলে যে ম্যাসকুলিনিটি বা পুরুষত্বের শুদ্ধ একমুখী ইতিহাস নয়। আমরা সম্ভবত একাধিক ক্ষেত্রগুলোকে অবহেলা করেছি, যেখানে সাবজেক্ট পুরুষ, বিষয় মহিলার মতো বিচ্ছিন্ন। থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো কমেন্ট থাকে, নুপুতি আপনার মাইক্রোফোনটা মিউট করা। দিদি দিদি আপনি আনমিউট করুন। নুপুর দি। হ্যাঁ,
আমার ভীষণ ভাল লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ সুগত, এমন একটা চমৎকার ভাবে তুমি করলে, যেখানে আমরা কিন্তু একটা মোটামুটি ভাবে সামগ্রিক ভারতবর্ষের যে শিল্পকলার যে দিক, ইতিহাস, তার যে একটা ট্রেডিশন, সেটা যে যেভাবে রিভিউড হচ্ছে, যেভাবে পর্যবেক্ষিত হচ্ছে, সেটা খুব সুন্দর করে তুলে ধরলে। এবং সেখানে যে অক্সিডেন্টাল থিওরি এবং একটা আমাদের নিজস্ব যে ধারা, যেভাবে আমরা পুরুষ নারী দুজনেরই প্রতিনিধিগুলি দেখি, এবং আধ্যাত্মিকতার যে বোধ, ভারতীয় আধ্যাত্মিকতার যে আপনার চিন্তা, সেটা যেভাবে প্রকাশিত হচ্ছে, সেখানে যে আলোচনাগুলো খুব সুন্দর ফুটে উঠেছে, আমার ভালো লাগলো। এবং একটা দীর্ঘ সূত্র গ্রন্থিত হলো এখানে, সেটা আমার খুব ভালো লাগলো। আমার মনে হয় এবারে কৌশিক, আমরা প্রশ্নোত্তরের জন্য যেতে পারি। আমরা কি? হ্যাঁ, আমরা প্রশ্নের জন্য বলেছি, আবার যাবো। প্রশ্ন আসলে আমরা করব। আমরা এখানে নেব না চ্যাট বক্সে নেব? সেটাই না, প্রশ্নগুলো এখানেই আমাদের এসে যাবে। কেউ প্রশ্ন করলে কমেন্ট সেকশন থেকে আমাদের প্রশ্নগুলো এখানে এসে যাবে। বেশ, তাহলে আমরা প্রশ্ন চাইছি। যারা শুনলেন, প্রশ্ন থাকতে পারে। আমাদের এখানে অনেক কৌশিকের ভাষায় তরুণ তুর্কি আছে, যারা আমাদের ছাত্রী, তাদের কাছে এটা একটা খুব সুন্দর বিষয়। এবং আমার আরেকটা জিনিসে খুব আনন্দ লাগলো সুগত, সেটা বলতে যে এই যে ইতিহাসের মধ্যে যে একটা যে কোনো পিরিয়ডাইজেশন ওইভাবে করার ফলে যে আমরা অনেক সময় একটা ঐতিহাসিক ধারার অনুধাবনের তাৎপর্যটা যে আমরা হারিয়ে ফেলি, সেটা কিন্তু তোমার কথায় একটা খুব ভালোভাবে ফুটে উঠলো। যে মানে একদম জাস্ট ইউ ডিড নট পিক ইট আপ from the colonial period, but you kind of linked the entire history. এটা আমার খুব ভালো লাগলো। তা আমার মনে হয় ছোটদের কাছ থেকে কিছু প্রশ্ন নিশ্চয়ই আসবে। আগে তো তোমার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার তো খুবই ভালো লেগেছে ওনার লেকচারটা। আমি একটু সময় হয়তো উঠে গিয়েছিলাম মাঝখানে। আমি ওনার থেকে কিছুটা আগের পিরিয়ডের বিষয়ে জানতে চাই। সেটা হচ্ছে আমরা মূলত মুঘল পিরিয়ডে দেখি যে ম্যাসকিউলিন জেন্ডার রোলস বিষয়ে আমরা ক্লিয়ার কাট দুটো ডিভিশন আনতে পারি হয়তো, যেখানে বাবর একদিকে চলে যান এবং আকবর ও অন্যান্যরা আরেকদিকে চলে যান। মাঝখানে পড়েন হুমায়ুন, যাকে বায়াজিদ বাহিয়াদের মতন সেনা যখন তার সৈনিক যখন জানাচ্ছেন যে এনার জওয়ান মার্দি কম আছে এবং তাকে বিভিন্নভাবে তুলনা করা হচ্ছে মির্জা কামরানের সঙ্গে। একই জিনিস জওহরও অনেক সময় হুমায়ুনের সঙ্গে থেকেছেন, অনেক এক্সপিডিশনে ঘুরেছেন, তো সেগুলোর কথাও উল্লেখ করেছেন। আর তাতে একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে একটা কাইন্ড অফ পলিটিক্স অফ সেক্সুয়ালিটি, যে রাজা কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং সেটার মূল উদ্দেশ্য কি, যেখানে হুমায়ুনের কন্টেম্পোরারিরা বলছে যে সেখানে হুমায়ুনের হামিদা বানুকে বিয়ে করাটা ঠিক হয়নি। আর তারপরেই অবশ্য আকবরের টাইম পিরিয়ডে বিষয়টা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন বলা হচ্ছে ওই বিয়েটা হয়েছে বলে আজকে আকবরের মতন মহান মানুষকে পাওয়া গেছে। তো আমি জানতে চাইছি যে এইভাবে তো মুঘল পিরিয়ডের মধ্যে একটা ট্রানজিশন টাইপের হয়েছে ম্যাসকুলিন জেন্ডার রোলসে, যে অংশটা বাবরের দিকে ছিল, অর্থাৎ সেন্ট্রাল এশিয়া থেকে যে আইডিয়াস গুলো এসেছিল সেগুলো অনেকটাই চেঞ্জ হয়ে যায় এবং অনেকটা বেশি ফার্সি ইসলামিক সিনক্রেটাইজেশনের আইডিয়াস গুলো চলে আসে আকবরের সময় থেকে। কিন্তু ওই বাবরের সময়ের ধারাগুলো কিছু পর্যায়ে রয়ে গিয়েছিল, যা কলোনিয়াল পিরিয়ড অব্দি কন্টিনিউ করেছে, যেটাতে আমাদের কলোনাইজাররা ভারতীয়দেরকে
আদার বানাতে, তাদের মধ্যে একটা বৈমনস্য তৈরি করে দিতে কোনোভাবে ব্যবহার করে থাকতে পেরেছে? মানে প্রাক আকবর যুগের ম্যাসকুলিন জেন্ডার রোলসকে কি কোনোভাবে টেনে এনে আদারাইজেশনের ব্যাপারকে জোর দেওয়া গেছে? এটাই আমি জানতে চাইছি, যেটাকে হয়তো মুঘলরা নিজেরাই একটা পিরিয়ডের পরে সরিয়ে দিয়ে আকবরের দিকে, তারপরে জাহাঙ্গীরের দিকে ট্রানজিট করছিল। সুগত আনমিউট করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একটা মুঘল ম্যাসকুলিনিটি, যেটা মুঘল ম্যাসকুলিনিটি বলে কি, মানে বাবর যখন আসছে তখন টিমুরিড, তখনও টিমুরিড এস্থেটিক্স খুব ইম্পর্টেন্ট, বা শাহজাহান, অরঙ্গজেবের সময় আবার অনেক কিছু চেঞ্জ করে যায়। বাট আমি মুঘল ম্যাসকুলিনিটি এবং কলোনিয়াল যে একটা কনস্ট্রাকশন অফ ইন্ডিয়ান ম্যাসকুলিনিটির মধ্যে একটা কমপ্লিটলি, আমি ওটা একসাথে দেখতে পারবো না, সিম্পলি বিকজ যে রবার্ট ওরম থেকে আরম্ভ করে এডওয়ার্ড সাইড, যেটাকে ওরিয়েন্টালিজম বলে, ওরিয়েন্টালিজমের দ্বারা একটা আদারাইজেশন হচ্ছে। তো মুঘলদের হারেম আছে, ওরিয়েন্টাল ডেসপট বলে যে একটা কনস্ট্রাকশন 18th সেঞ্চুরিতে, যেটা ছবিতেও আসছে, তখন নানান রকম ছবি আঁকা হয় যেখানে ইসলামিক রুলারদের একটা সার্টেন ল্যাক অফ মোরালিটি বলে ডিপিকশন হয়। আর তার কারণও হচ্ছে যে মানে কলোনিয়ালিজমের তো একটা কোনো এক্সকিউজ লাগবে। তার এক্সকিউজটা কি করে আসবে? এক্সকিউজটা আসবে যে আমাদের আগে, যে আমরা আসার আগে যারা এখানে রুল করছে, তারা ঠিক তাদের ব্যাপার, তাদের তাদের অ্যাটিটিউড প্রবলেম আছে, এবং আমরা একটা সার্টেন মডার্ন ম্যাসকুলিনিটি আনবো যেটায় রিফর্ম হবে। তো সেই রিফর্মেশন অফ দ্য মেল বডি নিয়ে কম কাজ আছে, অনেক বেশি কাজ আছে রিফর্মেশন অফ দ্য ফিমেল বডি নিয়ে 19 শতাব্দীতে। বাট দ্য মেল বডি অলসো হ্যাড টু বি রিফর্ম উইদিন কলোনিয়াল কনস্ট্রাকশন। বাট সেটা মুঘল ইতিহাসকে অ্যাপ্রোপ্রিয়েট করছিল, যেমনি এখন হিন্দুত্বরা করে। আমি আমি একটা কন্টিনিউয়েশন দেখা খুব ডিফিকাল্ট তার মধ্যে। মানে বাবরের যে একটা একটা এস্থেটিক্স আছে অফ মানে, হ্যাঁ, তো আমি একটু কেয়ারফুল হব যে কন্টিনিউয়েশন দেখার জন্য। মানে ব্রিটিশরা 18th সেঞ্চুরি থেকে এই পার্টিকুলার পয়েন্ট গুলো তুলে 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 বারবার করে দেখাচ্ছে যে ইন্ডিয়ান মেন আর ডিবেসড। ইন্ডিয়ান মেন এত যে একটা পয়েন্ট যেমনি জামা কাপড় নিয়ে, পোশাক নিয়ে, যেটাকে আমরা সবসময় খুব সিরিয়াসলি নিই না, কিন্তু সেটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট হয়ে যায়। মানে ভারতীয় লোকেরা, রবার্ট ওরম লিখছে, অনেকেই লিখছে যে ভারতীয় পুরুষেরা তো গয়না পরে কেন, এত এত এমব্রয়ডারি করা জামা কাপড় পরে কেন? মানে সেই পোশাকটা একটা একটা রিজন হয়ে যায় টু अगेन ডিবেস দ্য ইন্ডিয়ান ম্যান। আর তার কারণ হচ্ছে, তো আপনাকে আমাদের বলতে হবে যে colonialism will give something. Colonialism offers a new form of a modern masculinity that earlier Aussie regime could not offer. তো সেখানে হ্যাঁ। আর আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন নিয়ে নিই। প্রশ্ন এসছে, বনানী করেছে, বনানী ভট্টাচার্য। ভারতীয় ভাস্কর্যতে লালিত্য একটা বিশেষ তাৎপর্য রাখে, একই অঙ্গে অর্ধনারীশ্বর ডিপিক্টেড হচ্ছে, এই প্রসঙ্গে আপনার মতামত কি? তো আপনি যদি অর্ধনারীশ্বরের মূর্তি দেখেন, এলিফ্যান্ট বা নানান রকম 5th সেঞ্চুরি থেকে, শরীরটা কিন্তু একেবারে মাঝখান দিয়ে ডিভাইডেড। অনেক রকম রিসেন্ট এলজিবিটি কিউ বা ফেমিনিস্ট স্কলাররা ওই অর্ধনারীশ্বরের মূর্তিটাকে অ্যাপ্রোপ্রিয়েট করে বলে যে কলোনিয়ালিজম আসার আগে জেন্ডার ওয়াজ মাচ মোর ফ্লুইড। বাট আমার খুব ইন্টারেস্টিং লাগে যে
পার্বতী এবং শিব ক্লিয়ার ডিস্টিংশন, কি জুয়েলারি পরেছে, কিরকম ভাবে বডি এনঅ্যাক্ট হয়েছে। শিবের একটা মুস্টাক আছে, পার্বতীর মুখটা ফেমিনিন। তো যদিও অর্ধনারীশ্বর কে দেখা একটা পুরুষত্ব এবং নারীত্বর ফিউশন বলে দেখা যেতে পারে, কিন্তু একেবারে মাঝখান দিয়ে ডিভাইডেড। তো ওই কনটেক্সটে আমার স্টেলা ক্রামরিশের আর্গুমেন্টটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। স্টেলা ক্রামরিশ কিন্তু সেই ডিভিশনটা দেখছি না। স্টেলা ক্রামরিশ বলছে যে বৌদ্ধ মূর্তি সারনাথ থেকে ফেমিনিন হচ্ছে। কেন ফেমিনিন হচ্ছে? কারণ প্রকৃতি বা নেচার পুরুষের শরীরটাকে একটা পাত্র বানাচ্ছে। তো তো সেই কনসেপ্টটা ইন আ ওয়ে ফর মি ইজ অনেক বেশি ইন্টারেস্টিং দেন Ardhanarishwar. Although there is some political potential in thinking about the iconography of the Ardhanarishwar, the Sarnath Buddha is far more complex, amar mate at least, in demasculinizing the male body. ও এর সাথে যেটা বলতে চাইছে বনানী, এই প্রশ্নটার সাথে মানে কত তোমার উত্তরের আঙ্গিকেও বলছে যে কিন্তু অ্যাসিমিলেশনকে কি আমরা অস্বীকার করতে পারি? না, অ্যাবসলিউটলি না। অ্যাসিমিলেশনের প্রশ্নটা ঠিক ও বলছে না। না, আপনি ঠিক বলছেন যে অ্যাসিমিলেশনকে অস্বীকার করতে পারি না, বাট আমার ইন্টারেস্ট হচ্ছে মেল বডিকে ফেমিনাইজেশন। শিবের যে পুরুষত্ব সেটা কখনো চলে যাচ্ছে না। যখন শিবের যে একটা তেজস, যে একটা সেই অর্ধনারীশ্বর মূর্তিতে ক্লিয়ারলি ডিস্টিংশন, মানে লিটারালি মাঝখান দিয়ে আপনি কেটে দিতে পারেন। কিন্তু যখন সারনাথ বুদ্ধাকে দেখি আমরা, একটা সার্টেন, যেটাকে স্টেলা ক্রামরিশ প্রকৃতির পুরুষ শরীরে প্রকৃতির ঢোকা বলে বা ফুসে এফেমিনেট বলে, সে যাই বলে, বাট যেরকম ভাবে দেখা যায়, কিন্তু সেটা একটা আমাদের আজকালকার কনসেপশন অফ ম্যাসকুলিনিটি টুডে, আমরা যে মেলনেস যাকে বলি সেটাকে চ্যালেঞ্জ করছে। অর্ধনারীশ্বর সেটাকে আমার মতে সেটা চ্যালেঞ্জ করছে না। কারণ যদিও পার্বতী আর শিবের মিলন সেই শরীরে, কিন্তু পার্বতী একদিকে, শিব একদিকে। আর প্রশ্ন আছে? আমরা আরো প্রশ্ন চাইছি, তাতে আলোচনাটা আরো বেশি এগোবে। প্রশ্নের মাধ্যমেই তো আরো বেশি সূত্র টানা যায় আলোচনার। আরো যদি প্রশ্ন থাকে। আপাতত কোনো প্রশ্ন এখনো আসেনি। যখন আমি সুগতকে একটা প্রশ্ন, হ্যাঁ দিদি করে নিন। না কৌশিক, তুমি করে নাও, তারপরে আমি করছি। না, আমি একটা অন্যভাবে প্রশ্ন রাখছি। সেই প্রশ্নটা দুটো দিক আছে। প্রথমত হচ্ছে সুগত, যে আমরা যেভাবে সাধারণ মানুষজন জানি বুঝি, সেখানে আমি ইতিহাসের পাঠ যারা নিয়েছেন বা ইতিহাসকে যারা গভীরে গিয়ে অন্বেষণ করছেন, আমি তাদের কথা পার্টিকুলারলি বলছি না। আমি বলছি যে সমস্ত মানুষ যারা ভালোবাসা থেকে ইতিহাস চর্চা করেন বা দেখেন বা আর্টকে ভাবেন, বোঝেন, যারা ক্রামরিশ পড়েননি, যারা স্টেলা ক্রামরিশ পড়েননি, তাদের কাছে কিন্তু হয়তো কোথাও তোমার বলা জায়গাগুলোতে বেশ কিছু জায়গা তারা ধরতে পারবেন না, যেহেতু এটা টেক্সট ওরিয়েন্টেড একটা ডিসকাশন রয়েছে। আমি সেই কারণের জন্যই জাস্ট কিছুটা, এবং সবে যারা ছাত্রছাত্রী তাদের কাছে লুসিড করার জন্য দুটো প্রশ্ন আসলে তুলে ধরতে চাইছি। একটা হচ্ছে যেটা দিদি নুপুরদি খুব সুন্দরভাবে বলেছেন, যে সত্যি খুব সুন্দরভাবে আগের সময়ের থেকে, প্রাচীন সময়ের থেকে যে কন্টিনিউয়েশন, তার যে চেঞ্জটা তুমি দেখানোর চেষ্টা করেছো, খুবই ভালো, সেটা লাগলো। কিন্তু তার সাথে একটা জিনিস, যে 20 শতক, এই সময় 19th সেঞ্চুরি শেষ দিক থেকে যে চেঞ্জটা, এই পুরুষত্ব পুনর্নির্মাণ বলছো,
এই পুনর্নির্মাণের জায়গাটা ওই সময় হচ্ছে, এটা বোঝা গেল। কিন্তু আমরা দেখছি যে ভারত মাতার ভাবনা বা ফেমিনিন যে কনসেপ্ট সেগুলো অনেক বেশি ছড়িয়ে পড়ছে, অথচ এই বিষয়টা আর্টের ক্ষেত্রে থাকলেও সেটা এই পুরুষত্বের নির্মাণ কেন সাধারণের কাছে ছড়িয়ে পড়লো না। এবং দ্বিতীয় একটা দিক এটা প্রশ্নের সঙ্গে, যে হিন্দু জাতীয়তাবাদ, আমি শুধু ভারতের স্বাদেশিকতার কথা বলছি না, হিন্দু জাতীয়তাবাদ গড়ে ওঠার ক্ষেত্রে রামের কল্প নির্মাণে এই ভাবনাগুলো কিভাবে ভূমিকা নিল, এটা যদি একটু আলোকপাত করো, আমার মনে হয় অনেকের কাছে এটা আরো ইন্টারেস্টিং হয়ে উঠবে। সুগত, আনমিউট করতে হবে। যে তুমি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরছো, যে 1991-এ যখন বাবরি মসজিদ ধ্বংস করা হয়, তখন রাম যে আর্লি মডার্ন টেক্সচুয়াল ডিসক্রিপশনে একটা ইয়াং বয় বলে ডিসক্রাইব হয়, হি বিকামস আর্নল্ড শোয়ার্জনেগার। 1990s এর পর যত প্রিন্ট বা ছবি সার্কুলেট করছে, সেখানে একটা ডিরেক্ট ট্রানজিশন দেখি আমরা ফ্রম দ্যাট earlier visualization of Ram to a far more muscular, যেটা অনুরাধা কাপুর এটা নিয়ে লিখেছে, ফিল লুটগেরেনড্রফও লিখেছে হনুমান নিয়ে, যে হনুমান রাম, হাইপার ম্যাসকুলিন হনুমান, হাইপার ম্যাসকুলিন রাম, যেটা এখন তো ক্রিয়েট করেছে। ওইভাবে কিন্তু কখনো রামকে দেখা হতো না। নাটক, যদি আমরা রাম কথা বা ইভেন ছবির চিত্র ইতিহাস দেখি, and that relation, যে সম্পর্ক of হিন্দুত্ব পলিটিক্স and masculinity, আমরা এখন আর খুব ভালো করে দেখছি। কিন্তু তার অরিজিন আমি 19 শতাব্দীতে, তখন মানে একদিকে বিবেকানন্দ বলছে ভগৎ জিমে যাও, অনেক রকম কলকাতা, শুধু কলকাতা কেন, মহারাষ্ট্রায়, পুনেতে, বম্বেতে বারবার করে জিমন্যাস্টিক্স, যোগা, এইসব, এই শরীর চর্চা একটা মেথড হচ্ছে, একটা মেথড হচ্ছে টু রিজেনারেট or to the colonized meal. Now, যেটা আমরা স্কলারশিপে ফিমেল বডি নিয়ে অনেক কাজ আছে, অনেক, কিন্তু মেল বডির যে যে নতুন করে বাড়ানো হচ্ছে 19 শতাব্দী থেকে, সেটা নিয়ে অনেক কম কাজ হয়েছে। তো ইতিহাস থেকে তাও হয়েছে, বাট কলাকৃতির ইতিহাস বা আর্ট হিস্ট্রি থেকে একদমই হয়নি। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে বারবার করে যে একটা ক্রাইসিস অফ দ্য মেল বডি। আর মানে ভারতবর্ষ কেন, জার্মানি, নাজি জার্মানি, আমরা যদি নাজি জার্মানিতে যাই, অ্যাগেন সেখানে আমরা দেখতে পাই যে 1930s থেকে বারবার করে একটা এরিয়ান মেল, যেটা 1936-এ বার্লিন অলিম্পিক্সে আমরা সব থেকে ভালো করে দেখতে পারি, যে একটা যার একটা কাল্পনিক ইতিহাস তৈরি করা হয় টু দ্য গ্রিকো রোমান ওয়ার্ল্ড। সেই ন্যাশনালিজম আর বলিষ্ঠতার একটা গভীর সম্পর্ক, শুধু ভারতবর্ষে কেন, নানান পৃথিবীর নানান জায়গায় এটা হয়। এবং তারই সাথে মার্জিনালাইজেশন হয় অন্যরকম পৌরসত্বের। মানে আমার বইয়ে যেমনি আমি মনিয়ার একটা বৃন্দাবন মথুরায় যেমনি একটা কেস হয়, তো অনেক রকমের ইতিহাস আছে। দেখা যায় যে একটা নর্ম্যাটিভ ম্যাসকুলিনিটি যাকে বলে, যেটা হাইপার ম্যাসকুলিন নর্ম্যাটিভ ম্যাসকুলিনিটি, আর তার সাথে ন্যাশনালিজমের দৃঢ় একটা রিলেশনশিপ আছে, ইংল্যান্ডে, জার্মানিতে, ইন্ডিয়ায়। সেটা কি আমি কি প্রশ্ন উত্তর দিলাম নাকি? একটা দিক তো নিঃসন্দেহে ক্লিয়ার হলো। এবার দিদি। না, মানে এই প্রশ্নটাই প্রায় আমার করার ইচ্ছে ছিল। আমি তার সাথে একটুখানি সংযোজন মানে এটা করতে চাই, যে
এই ধরো বেঙ্গল স্কুলের যে আর্টটা, মানে নন্দলাল বসরা যেভাবে করছেন মেল বডিকে, পুরুষের শরীরকে, সেটা তো আমরা ওই যেমন ওনার আঁকা যে অর্জুনের, মানে অর্জুন অজ্ঞাতবাসে রয়েছেন, বৃহন্নলার রূপ, ওইটাও তার আঁকা রয়েছে। কিন্তু তার মধ্যে আমি একটু দেখেছিলাম নিহারিকা দিনকারের আর্টিকেল, ভালো, খুব ভালো আর্টিকেল। তো ওটার মধ্যে এবং হয়তো মানে ওই ফিলিপ লুটগেনডর্ফের, ওরা তো এক ধরনের কাজ করেছেন অনিতা কাপুররা, কিন্তু আমি দেখলাম দিনকারের কাজটা খারাপ না, এবং সেখানে সে অনেক কিছুই তুলেছে। আমার বক্তব্য হচ্ছে, যেমন এদিকে একটা বেঙ্গল স্কুলের একটা বিশেষ মূল, সে পুরুষের শরীরটাকে পরিবেশন করার মধ্যে দিয়ে একটা কোথাও রিফাইনমেন্টের, মানে একটা স্বদেশী আনার যে মধ্যে দিয়ে একটা পুনর্নির্মাণের দিকে যাচ্ছে। অন্যদিকে রবি বর্মার যে ছবি, এর মধ্যে কিন্তু ম্যাসকুলিনিটি এবং ফেমিনিনিটি একটা অন্যভাবে পরিবেশিত, ফেমিনিনিটি ভীষণভাবে একটা দৈহিক ভাবে পরিবেশিত। এই তোমার কি মনে হয় যে মানে এখানে বিরোধটা, মানে আমি এখানে শিল্পকলার দিকটা বলছি, আমি একেবারেই রাজনীতিগত দিক থেকে যে একটা ন্যাশনালিস্ট বা একটা ডিসকোর্স সেটার ভিতরে যাচ্ছি না। যদি শৈল্পিক নিদর্শনের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখি, তার মধ্যে এই যে এটা কিন্তু হয়তো বা পুরুষত্ব নারীত্বের ব্যাপার ঠিক নয়। পুরুষত্ব নারীত্বকে যেভাবে দেখা হচ্ছে তার একটা আধ্যাত্মিকতার দিক এবং আরেকটা হচ্ছে একটা জাগতিক দিক, সেই দিকটার বিরোধটা কি, মানে সেটাই আমি বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, একদম ঠিক প্রশ্ন। মানে বেঙ্গল স্কুলের ক্রিটিসিজম অফ রবি বর্মা হচ্ছে যে রবি বর্মা মাইমেটিক, রবি বর্মা ওয়েস্টার্ন ন্যাচারালিজম থেকে প্রমোট করছে, বাট ভারতবর্ষের যে শিল্পকলা ক্লেম, মানে এটা সত্যি কিনা আমরা কেউ বলতে পারবো না, বাট ক্লেম করছে ন্যাশনালিস্টরা যে একটা আধ্যাত্মিক রূপ আছে, এবং সেই আধ্যাত্মিক রূপে মাস্কুলেচারের কোনো রোল থাকতে পারে না। কারণ যখনই আমরা মাস্কুলেচার ডিপিক্ট করছি, আমরা মাইমেটিক হয়ে যাচ্ছি। তো গান্ধারা বুদ্ধা, মথুরা বুদ্ধার যে ডিবেটটা এক্স্যাক্টলি তাই। মানে গান্ধারা বুদ্ধা মাইমেটিক, গান্ধারা বুদ্ধা মাস্কুলেচার, কাপড় খুব ক্লিয়ারলি দেখা যায়, কিন্তু মথুরা বুদ্ধা আধ্যাত্মিক, সিম্বলিক। তো সেই যে ডিবেটটা আর্ট হিস্ট্রিতে মথুরা গান্ধারা নিয়ে হচ্ছে, সেই সেম ডিবেটটা কিন্তু ছবি আঁকা বা ছবি আর্ট ক্রিটিসিজম সেখানে হচ্ছে। মানে রবি বর্মা আর বেঙ্গল স্কুলের যে ঝগড়া, যে মারপিট হচ্ছে, সেই মারপিটটা কিন্তু দুটো জায়গায় হচ্ছে। তো আমার নিহারিকার এসেটা খুবই ইন্টারেস্টিং। তো আমি যেটা নিহারিকা খুব ভালো বন্ধু, তো আমি এখানে এই এসেতে আমি যেটা ইন্ট্রোডিউস করতে চাইছিলাম যে ভারতবর্ষে, কলকাতায় আর্ট হিস্ট্রি আর আর্ট প্র্যাকটিস বা চিত্রকলা এবং চিত্রকলার ইতিহাস কিরকম ইন্টিমেটলি কানেক্টেড। মানে গান্ধারা মথুরা ডিবেট হচ্ছে, সেই সেম গ্রুপ, কুমারস্বামী, স্টেলা ক্র্যামরিজ, অবনীন্দ্রনাথ, নন্দলাল, তারাও ছবি নিয়ে লিখছে, ছবি আঁকছে। তো আর্ট হিস্ট্রি আর আর্ট মেকিং কি ক্লোজলি কানেক্টেড। আর দ্য ডিবেট সেন্ট্রালি হচ্ছে যে ইন্ডিয়ান আর্ট কি, what is Indian art? Is it mimetic? Is it আধ্যাত্মিক? তো সেটা মানে তপতিদি থেকে আরম্ভ করে প্র্যাকটিস নিয়ে লিখেছে, নন্দলালের ছবি, অবনীন্দ্রনাথ নন্দলাল প্র্যাকটিস নিয়ে। বাট আমি যেটা বলতে চাইতাম যে প্র্যাকটিস আর হিস্ট্রি কিন্তু একসাথে ডেভেলপ করছে, এবং প্র্যাকটিস হিস্ট্রিকে ইনফর্ম করছে, হিস্ট্রি প্র্যাকটিসকে ইনফর্ম করছে। আচ্ছা, একটু চ্যাট গুলো পড়ে দিলে ভালো হয়। খুব সুন্দর সব মন্তব্য বোধহয় এবার আসবে আমাদের। আমার নিজের, আমি ভীষণ ভাবে সমৃদ্ধ হলাম এই বক্তৃতা থেকে। একটু পড়ে দাও নিনিশা। আমি আগের প্রশ্নটা মিস করে অমৃতা মজুমদার প্রশ্ন, do you find the difference in looking at the Buddha image by Niranjan Roy in his book Idea and Image? What kind of shift you find in his treatment of masculine body?
সৌমিতা মজুমদার প্রশ্ন করেছেন। না মানে আইডিয়া মানে নিহারঞ্জন রায় এবং অনেকেই যখন আইডিয়া বা বুদ্ধমূর্তির ম্যাসকুলিনিটি বা বুদ্ধমূর্তির পুরুষত্ব নিয়ে লেখে একটা সার্টেন আইডিয়ালিস্ট ট্রেডিশনের মধ্যে দিয়ে লিখছেন, যে 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 মানে যেটা আমি নুপুরদিকে বলছিলাম, যে একটা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে ভারতীয় শিল্প চর্চা একটা একটা নন ম্যাটেরিয়ালিস্ট বা আইডিয়ালিস্ট জগতের মধ্যে থাকে। কিন্তু যেটা আমার ইন্টারেস্ট ছিল যে আর্কিওলজি, আর্ট হিস্ট্রি, এই যে ডিসিপ্লিন যেগুলো কলোনিয়াল ডিসিপ্লিন সেগুলোর মধ্যে দিয়ে কিরম করে আমরা নতুন করে ম্যাসকুলিন বডি বা মেল বডিটাকে ভেবে দেখতে পারি। তো একসাথে নানান রকম টু ব্রিং টুগেদার মাল্টিপল ডিসিপ্লিনস, টু ব্রিং টুগেদার আর্ট হিস্ট্রি, আর্ট মেকিং, আর্কিওলজি, ফিলোসফি অলসো, এন্ড ও দ্বারা যে কি করে আমরা একটা নতুন করে ইতিহাসকে দেখে ফিরে দেখি, কৌশিক সাজেস্ট করেছিল ফিরে দেখি। এর আগেও একটা কমেন্ট এসেছে নির্নিশা, ও আরো প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে। নিনিশা বলো। সকলকে সকলকে শুভ সন্ধ্যা দেবো। আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? একটু যদি বলো। নামটা নির্নিশা, নামটা বলো, যার কথা তুমি বলছো তার নামটা বলে। সকলকে শুভ সন্ধ্যা এবং প্রণাম। ঔপনিবেশিক মননে বিশেষত পুরুষ পাশ্চাত্যের ঔপনিবেশিক মননে বিশেষত্ব পুরুষ মননে উপনিবেশের এই পুরুষত্বকে নিকৃষ্ট রূপে প্রতিভাত করার জন্য বারংবার তাদের নিজেদের রীতি গড়নকে প্রকৃষ্ট রূপে প্রতিভাত করতে চেয়েছে। কিন্তু ঔপনিবেশিক নারী মনন এক্ষেত্রে ভারতীয় পুরুষত্ব মানদণ্ডে ফেলে বিচার করতে চাইছেন। তার কি কোনো প্রতিফলন পাওয়া সম্ভব? লাবণী কুণ্ডু প্রশ্ন করেছেন। ঔপনিবেশিক নারী মনন প্রশ্নটা লাবণীকে আর ইন্টারঅ্যাক্ট করতে পারবে না? হ্যাঁ, নিশ্চয়ই করা যাবে। লাবণী কুণ্ডুকে বলা যাবে এখানে, আরেকটু প্রশ্নটা একটু এক্সপ্লেইন করলে আমার পক্ষে, একটু আরেকটু ব্যাখ্যা করলে আমার সুবিধা হতো বুঝতে। আমরা লাবণীর প্রশ্নটাকে আবার নিচ্ছি, এর মধ্যে আমরা অন্য একটা প্রশ্নকে তুলে ধরি। নির্নিশা এই প্রশ্নটাকে বলো, আমি ততক্ষণ লাবণীকে ইন্টারঅ্যাক্ট করতে বলছি। নিনিশা আনমিউট করো। পার্বতীকে আলাদা করে ডেপিক্ট করার চেষ্টা করা হচ্ছে বা হয়েছে, এটা কি কোথাও না কোথাও জেন্ডার বায়াসনেসের পরিচয় বহন করছে? রিচা চক্রবর্তী প্রশ্ন করেছেন। রিচা, আমি আমার মতে প্রশ্নটা মানে উত্তরটা খুবই ভেগ হবে। কোত্থেকে দেখছো তার উপর ডিপেন্ড করে।
মানে অনেকে অর্ধনারীশ্বর, বিষ্ণু মোহিনী হয়ে যাওয়া ইত্যাদি ন্যারেটিভ গুলোকে নিয়ে একটা ইকুয়ালিটি ক্লেম করে, কিন্তু অন্যদিক থেকেও দেখতে গেলে যে পার্বতী সবসময় বাদিকে, শিব সব। তো এটার মানে অনেস্টলি এর উত্তর হবে ডিপেন্ডিং অন ইউর পজিশন। কোথা থেকে তুমি কোথা থেকে আপনি এই ইতিহাসটা দেখছেন। মানে এই সেম ইতিহাস, শিব পার্বতী যে মিলিত হয়ে অর্ধনারীশ্বরের মূর্তি তৈরি হচ্ছে, ফর সাম ইট ইজ জেন্ডার ইকুইটি, কিন্তু ফর সাম ইট ইজ নট, বিকজ যতই শিব পার্বতীর মিলন হচ্ছে, divisions are clear. So it really is how you want to read these histories, how কিরকম করে আপনি এই ইতিহাস দেখবেন, কিরকম করে আপনি এই মূর্তিকে অ্যানালিসিস করবেন। And আমি হ্যাঁ, I leave it at that. It's really your perspective. I mean, it could be একদিক থেকে জেন্ডার বায়াসও বলা যেতে পারে, জেন্ডার ইকুইটিও বলা যেতে পারে। কোন দিকটা আপনি নেবেন সেটা আপনার পলিটিক্স থেকে আসে। ইমন রদ্দুরের একই প্রশ্ন রয়েছে, একবার বাংলা একবার ইংরেজিতে। উনি বলতে চেয়েছেন, শিল্প ইতিহাস চর্চার ক্ষেত্রে ম্যাসকুলিনিটির যে প্রভাব ইতিহাসবেত্তাদের মধ্যে, সেটা কতটা প্রভাব ফেলেছে? কতটা প্রভাব ফেলেছে এখন না 19 শতাব্দীতে? মানে এখন তো অনেক কাজ হয়, ম্যাসকুলিনিটি স্টাডিজ বলে একটা ফিল্ডই। আমার মনে হয় যে ওই সময়ের প্রেক্ষিতে বলতে চাইছে হয়তো। ওই সময় হ্যাঁ, মানে আর্ট হিস্ট্রিতে, মানে আর্ট হিস্ট্রিতে ম্যাসকুলিনিটি সবসময় একটা কনসার্ন ছিল, বাট সেটাকে একটা ডিসকার্সিভ ভাবে দেখা বা একটা ফ্রেম, অ্যানালিটিক্যাল ফ্রেম নিয়ে দেখা, সেটা আমি বলবো পোস্ট 80s। মানে একদিকে সেরা ক্রাইমরেশ, আনন্দ কুমারস্বামী বুদ্ধমূর্তি নিয়ে লিখছে, ওদিকে বিষ্ণুর রূপ বা শিবের রূপ নিয়ে অনেক লেখা হচ্ছে, চোলা ব্রঞ্জেস নিয়ে অনেক কিছু লেখা হচ্ছে তখন 19 শতাব্দী থেকে, এবং সেখানে বারবার করে জেন্ডার আসছে। মানে একটা খুবই তপোদিদির খুব ইন্টারেস্টিং কাজ আছে, জেন্ডার অ্যান্ড আর্ট হিস্ট্রি, বাট আগেন তপোদিদি মোস্টলি ফিমেল বডি নিয়ে অ্যানালিসিস করেন, বাট মেল বডিতে যে পুরুষত্ব যে ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা নিয়ে এমন কিছু স্কলারশিপ এমন কোনো কাজ নেই তাই। বাট সার্টেনলি ইট ওয়াজ ক্রিটিক্যাল। মানে একদিকে ইট ওয়াজ ক্রিটিক্যাল বিকজ ন্যাশনালিজমে খুবই দরকার রিজুভিনেটিং দ্য মেল বডি, বাট তো সেখানে বারবার করে masculinity ফেরত আসছে, যে মেল বডি হ্যাজ টু বি রিজুভিনেটেড, কারণ মেল বডি হ্যাজ টু বি রিজুভিনেটেড। বাট অন্যদিক থেকে মানে যে পুরুষত্বের তেজস বা সেটা নিয়ে বারবার করে লেখা হচ্ছে, কিন্তু যতক্ষণ না আমরা ওটাকে কেয়ারফুলি পড়বো ততক্ষণ ওটা ইটস জাস্ট র মেটেরিয়াল। আমি সেখানে আমাদের রোলটা খুবই ইম্পর্টেন্ট। মানে 19 শতাব্দী থেকে প্রচুর লেখা আছে both about women and men in terms of gender, মানে both about the male body and the female body, কিন্তু স্কলারশিপে ফিমেল বডি নিয়ে অনেক বেশি অ্যানালিসিস হয়েছে ফর গুড রিজনস। আই থিঙ্ক লাস্ট 10-15 বছরে ম্যাসকুলিনিটি স্টাডিজ বলে যে একটা ফিল্ড ডেভেলপ করছে, যেখানে বলা হচ্ছে যে জেন্ডার বুঝতে গেলে ইউ হ্যাভ টু খালি ফিমেল বডি না করে, ইউ হ্যাভ টু অলসো সি হাউ দ্য মেল বডি ইজ কনস্ট্রাক্টেড, বিকজ নাইদার আর ইন ভ্যাকিউম। তো সেই লেন্স দিয়ে যদি আমরা ফেরত যাই, মানে মিড 20th সেঞ্চুরিতে রাষ্ট্রকূটদের নিয়ে লেখা হচ্ছে। মানে যখন ভারতবর্ষ সবে স্বাধীন হয়েছে, ভারতবর্ষ ন্যাশনালিস্টরা তখন চায় আমাদেরও এম্পায়ার ছিল বলতে চায়। তো ওরা কি করে বলছে, দে লুকিং ব্যাক এট দ্য রাষ্ট্রকূটাস।
পল্লবাস, পল্লবদের কত বড় এম্পায়ার ছিল। তো আমরা ব্রিটিশরা, মুঘলরা আসার আগে, মুসলিমরা আসার আগে আমাদেরও একটা বিশাল এম্পায়ার ছিল। সেই সেই যে 1950-60 যেটা হচ্ছে ভারত ইতিহাসে এবং আর্ট হিস্ট্রিতে, সেটা নিয়ে কেউ কোনদিন কেয়ারফুলি দেখেনি বা পড়েনি বা ক্রিটিক্যালি অ্যানালাইজ করেনি। তো সার্টেনলি মানে 1950s nationalist history and nationalist art history tried to claim a masculinity to say that we were also imperial. I mean, মুসলিমরা এসে সব আমরা এফিমিনেট হয়ে গেছিলাম, কিন্তু তার আগে আমরা কি বিশাল আমাদের এম্পায়ার ছিল, পল্লবদের, চোলাদের, রাষ্ট্রকূটদের। আমাদের মধ্যে রাজশ্রীদিও রয়েছেন, রাজশ্রী মুখোপাধ্যায়, খুবই ভালো লাগছে। রাজশ্রীদির প্রশ্ন সুগতকে, সুগত তুমি কি হ্যাভেলকে ওরিয়েন্টালিস্ট বলবে? একাডেমিক রিয়েলিস্ট আর বেঙ্গল স্কুলের যে বিরোধ, তার মূল জায়গাগুলো কি ছিল, যদি একটু আলোকপাত করো। নিও ওরিয়েন্টালিস্ট, যদি সাইডকে আমরা ফলো করি তাহলে ওরিয়েন্টালিজম 18th century জার্মান, একটা 18th century জার্মান রোমান্টিসিজম। তো হ্যাভেল কে আমরা হয়তো মানে নিও ওরিয়েন্টালিস্ট বলতে পারি, কিন্তু সেটা দিয়ে কি হবে আমি ঠিক জানি না। মানে হ্যাভেলকে মানে ওরিয়েন্টালিজম ওয়ার্ডটা তো এখন খুবই সাইডের পর থেকে ওরিয়েন্টালিজম ওয়ার্ডটার একটা সার্টেন আমরা একটা ভাবি খারাপ ওয়ার্ড। And it was a problematic European articulation. Traditionalism, neo-traditionalist maybe. মানে certainly যেমনি ফুশে, যেমনি জর্জ বার্ডউড একটা নানান রকম ডিফারেন্স সব কোল্যাপস করে একটা ইন্ডিয়া বলে একটা ক্যাটাগরি প্রডিউস করছে, হ্যাভেলও করছে, কুমারস্বামীও করছে, স্টেলা ক্রামারিসও করছে। সো traditionalism perhaps would, neo-traditionalist would perhaps, আমার মতে would make more sense than orientalist, because and the second part, একাডেমিক রিয়েলিস্ট আর বেঙ্গল স্কুলের যে বিরোধ, তার মূল জায়গাগুলো কি ছিল? minuses simply মানে এটা তো একটা অন্য লেকচার, এবং বাট মানে এটা নিয়ে অনেক কিছুই লেখা আছে এবং বলা যায়, বাট মানে ফান্ডামেন্টাল লেভেলে যে হচ্ছে যে একাডেমিক রিয়েলিজম আর বেঙ্গল স্কুলের মধ্যে যে যে পার্থক্য বা ডিস্টিংশন হচ্ছে আইডিয়ালিজম ভার্সেস ন্যাচারালিজম। রবি বর্মা ফটোগ্রাফি দেখছে, রবি বর্মা ন্যাচারালিজমে বিশ্বাস করছে। গীতা কপুর খুব সুন্দরভাবে লিখেছিলেন যে Ravi Verma stole the fire for his people. If the fire is academic realism, যেটা ইউরোপে প্র্যাকটিস করা হতো, রবি বর্মা made academic realism Indian. তার অপোজিশনে বেঙ্গল স্কুল বলছে যে রিয়েলিজম হচ্ছে ওয়েস্টার্নাইজেশন, আমাদের একটা নিজেদের সংস্কৃতি, নিজেদের একটা ভাবনা চিন্তা আছে, দ্যাট ওয়াজ নেভার রিয়েলিস্ট। সো সেই গান্ধারা মথুরা নিয়ে যে ডিবেটটা, সেটা রবি বর্মা আর বেঙ্গল স্কুল ডিবেটটার মধ্যে বারবার করে আসছে যে কি করে মানে হাউ ডাজ ওয়ান, হোয়াট ইজ অথেন্টিক, মানে অথেন্টিক ব্যাপারটা, অথেন্টিক ইন্ডিয়ান আর্ট কাকে বলে। আর বেঙ্গল স্কুল প্রিসাইসলি তখন যেটাকে রিভাইভালিজম বলা হয় বা নিও ট্রেডিশনালিজম বলা হয়, নানানভাবে ডিসক্রাইব করা হয়। তারা বলছে যে অথেন্টিসিটি আমাদের নিজেদের সংস্কৃতির মধ্যে থেকে দেখতে হবে, ওয়েস্টার্ন রিয়েলিজম থেকে অথেন্টিসিটি পাওয়া যায় না। নিশা, পরের প্রশ্ন। ধর্মীয় প্রভাব, জাভেদ বলছেন, প্রশ্ন করেছেন স্যার, ধর্মীয় প্রভাব তুলনা যদি করেন ভারতীয় প্রেক্ষিতে। ধর্মীয় প্রভাব মানে
আমরা যে আর্ট হিস্ট্রি করি বা হিস্ট্রি করি তো ডিপলি সেকুলার, ডিপলি ডিসিপ্লিনারি। মানে আমি বৃন্দাবন মথুরার উপর বই লিখেছি, বাট আমি গৌরীয় না। তো আমার আমার আমি যেমন করে দেখি হচ্ছে যে রিলিজন বা ধর্ম বা আমরা আমি সেটা নিয়ে গবেষণা করি। তো সেলা ক্যামিস কি হিন্দু ছিল না? আনন্দ কুমারস্বামী, আই ডাউট ইট, বাট ওরা ডিপলি ইনফ্লুয়েন্সড, ওরা দে ওয়ার ডিপলি ইনফ্লুয়েন্সড বাই হিন্দু ফিলোসফি। তো আমি পপুলার ডোমেনে, মানে পপুলার ডোমেনে সার্টেনলি একটা রিলিজিয়াস realm আছে যেখানে masculinity was redefined, but scholarship মানে ইতিহাসে বা চিত্রশিল্পীর ইতিহাসে আমি হেজিটেট করব ধর্মকে নিয়ে আসতে, because that's what the Hindutva wants. Sure. That's what the right wing wants. So আমরা সবাই পুরনো, মানে আমরা সবাই প্রাচীন ভারতের ইতিহাস পড়ি, হিন্দু টেক্সট, হিন্দু আর্ট, বুদ্ধিস্ট টেক্সট, বুদ্ধিস্ট আর্ট নিয়ে সারা জীবন ধরে আমরা পড়াশোনা করছি, কিন্তু আমি নিজেকে হিন্দু বলি না। আচ্ছা, আমি একটু লাবণী কুণ্ডুর এটা বলে দিই। উনি বলতে চেয়েছিলেন যে সময় ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে যারা এসছিলেন তাদের মধ্যে যে সমস্ত পাশ্চাত্য নারী এসছেন, তারা ভারতীয় পুরুষত্বকে কিভাবে বিচার করতে চেয়েছেন, কোন মানদণ্ডে, তারা কিভাবে সেটা দেখতে চেয়েছেন, তার কি কোনো প্রতিফলন পাওয়া সম্ভব? গুড কোয়েশ্চেন। ডায়েরি অনেক ডায়েরি যারা অনেক ডায়েরি আছে, অনেক রকম লেখা আছে। এমিলি ইডেন, মানে আমি একটি ফর্মুলা দিয়ে ওটা বলা যাবে না। মানে অন দি ওয়ান হ্যান্ড দ্য ইন্ডিয়ান মেল ওয়াজ থ্রেটনিং, মানে না ওভার এন্ড অগেন আমরা এটা লিটারেচার ডায়েরিজে এবং পাবলিশড অ্যাকাউন্ট, ট্রাভেল অ্যাকাউন্টসে দেখি যে threatened by dark skin. As a white woman, যখন কলকাতায় প্রথম পৌঁছাচ্ছে, humid atmosphere, lot of men wearing very little clothes, that was so threatening for a white woman. So ওইটা নিশ্চয়ই আছে। উল্টো দিকে অবসেশন, সেটাও আছে। তো আমি মানে বেস্ট এক্সাম্পল হচ্ছে কি গল্পটা যেটা সিনেমা হয়েছিল বরাবর হিলে, নাম ভুলে যাচ্ছি, খুব ফেমাস গল্প, যেটা বরাবর হিলে সেট করা। ঠিক আছে, নেভার মাইন্ড। বাট দিদি কি বলছেন? নভেলটার কথা বলছো? পরে ফিল্মও হলো। পরে ফিল্ম হয়েছে, আমি কি নাম, হ্যাঁ সেটা কিন্তু একটা সাংঘাতিক। তবে সেটা তো একজন পুরুষের লেখা নভেল, নারীর। হ্যাঁ আইভরি মার্চেন্টের ফিল্ম হলো সেটা। আরে কার কথা বলো তো? ফেমাস যে বিখ্যাত হিট এন্ড ডাস্ট যার। হ্যাঁ এখন আমার নাম ভুলে যাচ্ছি, বাট 18th century, 19th century থেকে বারবার করে আমরা দেখছি সেটা, যে একদিকে there is this threat, that the threat of rape, the threat of Indian male bodies. On the other hand, there is sort of a Orientalist obsession. Victoria, for instance, Queen Victoria was obsessed with Indian men. So দুই দিক থেকে আমার মনে হয় যে মেল বডি, মানে এটাকে কিন্তু একটা সামগ্রিক ভাবে দেখলে হবে না। মানে মেল বডি which section of মেল, সেটাও ম্যাটার করেছে। মানে একটা যেমন আমাদের বাঙালি ওয়েস্টার্নাইজড ভদ্রলোক একটা আছে, বাবু আছে, ভদ্রলোক আছে, খুব আবার তেমনি কিন্তু একটা মানে একটু অন্য ধরনের একটা ওয়ারিয়ার, একটা ভেরি ডমিনেন্ট একটা ম্যাসকুলিনিটি, সেটাও কোথায় কিছুটা এসেছে। বা যা ধরো একেবারেই
গাড়ির গাড়োয়ান থেকে শুরু করে শিখ এই নেপাল ধরনের। শিখ ম্যাসকুলিনিটি। তো মানে আমি যেটা দেখেছি যখন আমি এটা নিয়ে লিখছিলাম, আমি মানে ইন্ডিয়ান ম্যাসকুলিনিটি বলে কোনো মানেই হয় না ওয়ার্ডটা। মানে একটা হচ্ছে বাঙালি মানে ধুতি পরে পান খাচ্ছে, অন্যদিকে হচ্ছে দ্য গোর্খা রেজিমেন্ট বা দ্য শিখ রেজিমেন্ট, আফগানিস্তান। আবার ওখানে আবার শিখ রেজিমেন্ট ওরা লয়াল, ওরা ব্রিটিশ ডিসকোর্সে মানে দে আর স্ট্রং, দে আর পাওয়ারফুল, বাট দে আর লয়াল। বাঙালিরা এফিবিনেট কিন্তু খুব ধুরন্ধর। আর কারণ মানে ন্যাশনালিজম কলকাতায় হচ্ছে, তো ভেরি ইন্টারেস্টিং দ্যাট দিস লয়্যালটি মানে বলিষ্ঠতা এবং লয়্যালটি ইজ সামথিং আমরা দেখছি ডিসকোর্সে শিখস এবং গোর্খা রেজিমেন্টকে। বাঙালিরা বারবার করে বলেছে ওরা এফিমিনেট, কিন্তু খুব ওদের ট্রাস্ট করা যায় না, খুব ধুরন্ধর, খুব চালু। কিন্তু আবার আফগানিস্তান ফ্রন্টিয়ার, ওখানে বারবার করে একটা পারভার্সন চলে আসছে, সেখানে মুসলিম মেন। তো মানে হ্যাঁ, তো কলোনিয়াল ডিসকোর্সে বারবার করে নানান কমিউনিটি যারা নানান ভারতবর্ষের নানান জায়গা থেকে যেমনি করে এনগেজমেন্ট হচ্ছে কলোনিয়াল ডিসকোর্সের সাথে, সেরকম করে কনস্ট্রাকশনটা হচ্ছে। জাস্ট মুহূর্তের জন্য রজত বাবুর কথা মনে এসে গেল, প্রেসিডেন্সিতে একসাথে ক্লাস করা, স্যারের কথা মনে পড়ে গেল 1857 পড়ানোর সময়ের কিছু কথাগুলো, সেই স্মৃতি। দিদি আর কোনো যদি প্রশ্ন কিছু না থাকে তাহলে আমি একটাই বলবো যে মানে অনেক পরের যে রিক্রিয়েশন, আমি ফিল্মের কথা বলবো, রাস্কিন বন্ডের ওই যেটা করা হলো, বোধহয় শেখর কাপুরের করা ফিল্ম, তাতে কিন্তু মেল ম্যাসকুলিনিটির একটা অন্যভাবে, মানে যদি এটাকেও একটা ভিজুয়াল মোড ধরে নিই, আমরা সময়টাকে টেনে আমাদের সাম্প্রতিক মানে যেটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স এবং মানে পোস্ট কলোনিয়াল ইয়েতে নিয়ে আসি, সেখানে আবার করে একটা মানে এই ডিসকোর্সটা যে একটা কিভাবে চলছে, তার ট্র্যাজেক্টরি গুলো, এবং যেটা ওই ছেলেটি প্রশ্ন করলো যে মানে কিভাবে আমরা ধর্মের মধ্যে দিয়ে কিভাবে একটা ম্যাসকুলিনিটি ক্রিয়েটেড হচ্ছে, যদি আমরা পলিটিক্সটার মধ্যেও যাই, এই পলিটিক্সটা তো একটা আবার একটা কিন্তু সাবঅল্টার্ন রূপও আছে, মানে এবং যেই সাবঅল্টারনিটিটা কিন্তু হয়তো বিয়ন্ড পলিটিক্স, তার একটা সোশ্যাল আছে। যদি সেদিকটা দেখে দেখা যায় তাহলে হয়তো একটি বহুমাত্রিকতা, কমপ্লেক্স একটা জিনিস যেটা তুমি বলছো, এবং সেটার মধ্যে যে একটা একাডেমিক্স এবং নন একাডেমিক্স এর মধ্যে আবার একটা ভীষণ ভাবেই পার্থক্য আছে, বেশ অনেকগুলো কম্পার্টমেন্ট। এটা খুব খুব সুন্দর। আমি তো খুবই ডিসিপ্লিনড, খুবই রেজিমেন্টেড, এলিটিস্ট, ইংলিশ স্পিকিং একটা ওয়ার্ল্ড এর কথা বলছি, মানে সেরা ক্রামরিশ বা আনন্দ কুমারস্বামী বা দে আর অপারেটিং ইন মাল্টিপল, লন্ডনে একদিন লন্ডনে, তারপরের দিন কলকাতা, তারপর দিন শান্তিনিকেতনে। বাট মানে যেটা আপনি বললেন যে সাবঅল্টার্ন ম্যাসকুলিনিটি, আবার আমি কিন্তু আমার মানে রণজিৎ গুহ থেকে যেটা আমরা শিখেছি যে we access subaltern masculinity through these elite discourses. So let's talk about Germany here. Again, ওখানেও আমরা যে সান্তাল ফিগার অফ দ্য সান্তাল, যে কত ভাবে একটা ডিসকোর্স প্রডিউস হয়, মানে ফ্রম জামিনী রয় টু ঋত্বিক ঘটক, এন্ড ওই ইতিহাসটাও কেউ কোনোদিন দেখেনি বা লেখেনি সেটা নিয়ে, যে সান্তাল ওম্যান নিয়ে তাও একটু কাজ আছে, মানে কি করে রামকিঙ্করের স্ট্রাকচারে বা যামিনী রায়ের ছবিতে বা ঋত্বিকের অবসেশন, বাট যে সান্তাল ম্যাসকুলিনিটি কি করে আমাদের মধ্যবিত্ত বাঙালি ইন্টেলেকচুয়াল জগতে কনস্ট্রাক্টেড হয়েছে, সেটা নিয়ে আমি কোনোদিন কিছু পড়িনি। ইন্টারেস্টিং পিএইচডি করে যদি কেউ করে। সুগত একটা জিনিস জানাই, হয়তো আমাদের মাস্টার মশাই সুভাষ বাবু
অধ্যাপক সুভাষ রঞ্জন চক্রবর্তী তিনি হয়তো এটা দেখছেন, আমি অনুমান করছি, কারণ এই মুহূর্তে উত্তরাদি যে দেখছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তরাদির একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা তুলে ধরছি। Should we accept the colonial discourse about Indian male? What about the appearance of Shelley kids who look beautiful in an eliminate way? I don't think we are anyone to accept or not accept. I think what I was যেটা আমি আগে করছিলাম যে একটা colonial যে discourse যেটা মানে 18th century থেকে articulated হচ্ছে, সেটা কুমারস্বামী, স্টেলা ক্রাইমব্রিজ appropriate করছে, strategically appropriate করছে করে what, and they're turning that over in their head and saying that you're calling us effeminate, like someone like Fouché who's describing Indian men as effeminate, or Robert Orme or Macaulay or Mills. And I think the argument there is that effeminacy is Indian politics, Indian masculinity. So what যেটা আমি এসেটা আর্গিউ করার চেষ্টা করছিলাম যে they are strategically appropriating colonial discourse to completely reuse it for a different politics. এবং if you go back to England, মানে effeminacy নিয়ে ডিবেট ইংল্যান্ডেও তখন হচ্ছে, হোমোসেক্সুয়ালিটি নিয়ে ডিবেট হচ্ছে, নানান রকম ডিবেট তখন হচ্ছে যে হোয়াট ইজ ম্যাসকিউলিনিটি। আর যেমনি কলোনিতে, যেমনি ভারতবর্ষে একটা রিফর্ম, ম্যাসকুলিন মেলনেস হ্যাজ টু বি রিফর্মড, সিমিলারলি ইংল্যান্ডেও তাই হচ্ছে, বডি বিল্ডিং, ভিক্টোরিয়ান বডি বিল্ডিং ইত্যাদি, যেখানে বারবার করে একটা সার্টেন নোশন, সিঙ্গুলার নোশন অফ ম্যাসকুলিনিটি, যেটা ইম্পিরিয়াল ডিসকোর্সের সাথে কানেক্টেড, যেটা বারবার করে প্রমোট করা হচ্ছে at the state level, at the educational institutions. There were renegade masculinities everywhere all the time, and not all masculinities fit that imperial model. And I think for আমার যেটা আমার কুমারস্বামী বা স্টেলা ক্রাইমব্রিজ বা অবনীন্দ্রনাথ ঠাকুর বা ঠাকুরবাড়ির যেটা আমার এত ইন্টারেস্টিং লাগে যে they actually were not, they were moving away from that Vivekananda's beef biceps Bhagavad Gita model and trying to rethink masculinity in a completely different way. আর তার পলিটিক্স অফকোর্স আজকে যখন ভারতীয় জনতা পার্টি বিবেকানন্দকে অ্যাপ্রোপ্রিয়েট করছে, বিফ নিয়ে কি বলে আমি জানি না, সেটা অন্য কথা, বাট বাইসেপস তো যখন উত্তরাদি কমেন্ট করেছেন, রবার্ট ওম described Mir Jafar a very handsome man. এবং এবারের কমেন্টটাও একটু দেখে নাও। নমস্কার। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে স্যার দেখছেন, খুবই ভালো লাগলো। কথা হয়নি, কেমন আছে? বেশ। যদি তাহলে আর কোনো প্রশ্ন না থাকে আমরা শেষের দিকে নিয়ে যাই। একদম শেষের দিকে যাওয়ার আগে ধন্যবাদ, আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের আগে জাস্ট দুটো কথা, বিশেষ করে মানে সুভাষবাবু এবং উত্তরাদি দেখছেন, এটা জানার পরে আরো বলতে ইচ্ছা করছে যে সুগত মানে সেই প্রেসিডেন্সির সেই 3 বছর তা যে কিভাবে মজ্জায় রয়েছে সেইটা আজকের কোথাও যে প্রকাশ পাচ্ছে এবং সেটা একটা প্লেজার মোমেন্ট হয়ে উঠছে, এটা বোধহয় সব থেকে আনন্দের। সেই জায়গাটাই বোধহয় আমরা তাদের কাছে ভীষণভাবেই কৃতজ্ঞ, যারা আমাদেরকে সেইভাবে তৈরি করার চেষ্টা করেছেন, তৈরি করেছেন। তাদের ঋণ বোধহয় আমরা কখনোই সেটা শেষ করতে পারবো না কোনোভাবেই। সূচির পক্ষ থেকে সকলের জন্য আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করবেন নিশা। শুধু একটা জিনিস আমি বলে দিই যে সামনে এই কোভিড সিচুয়েশন, এইসবের মধ্য দিয়ে আমরা চলেছি, পুজো আসছে, এই পুজোর উপহারও আমরা তুলে ধরবো
অনলাইন মাধ্যমে। আর পুজোর আগে এবং ঠিক পুজোর পরে আমরা দুটো উপহার আমাদের শ্রোতা বন্ধুদের, আমাদের ইতিহাস প্রেমী মানুষদের কাছে তুলে ধরবো। পুজোর ঠিক আগে অক্টোবর মাসে তারিখ আমরা জানিয়ে দেব, আমরা অবশ্য করেই জানিয়ে দেব ডেট এবং বিষয়। আমরা শুনবো প্রফেসর হরবংশ মুখিয়াকে। অক্টোবর মাসে পুজোর আগে একটি বিশেষ বক্তৃতা তিনি দিতে সম্মতি জানিয়েছেন। আর সূচি দীর্ঘদিন ধরে অধ্যাপক চিন্তাহরণ চক্রবর্তী স্মারক বক্তৃতা করে চলেছে। চিন্তাহরণ চক্রবর্তী স্মারক বক্তৃতা ইতিপূর্বে বলেছেন অধ্যাপক সুধীর চক্রবর্তী, অধ্যাপক আশিস লাহিড়ী, অধ্যাপক গৌরীশ্বর ভট্টাচার্য, অধ্যাপক কুণাল চক্রবর্তী, অধ্যাপক গৌতম ভদ্র। এবং এবছরে পুজোর ঠিক পরে লক্ষ্মী পুজোর এবং কালী পুজোর মাঝে নভেম্বরের প্রথম সপ্তাহে আমরা অধ্যাপক চিন্তাহরণ চক্রবর্তী স্মারক বক্তৃতা আয়োজন করছি এবং বলবেন অধ্যাপক রণবীর চক্রবর্তী। এই বিষয় এবং এক্সাক্ট সময় আমরা যথাসময়ে জানাবো, ফেসবুক পেজে আপলোড হবে। আশা করব যে আজকে অনুষ্ঠান সকলের ভালো লেগেছে। সুগতকে আমাদের মধ্যে পেয়ে আমরা অন্যরকম ভাবে একটা আড্ডার ছলে বেশ চর্চা করলাম, আর সেটার জন্য নুপুর দিকে বিশেষ ধন্যবাদ। দিদি না থাকলে সেই অংশটা সম্ভব এভাবে হতো না। যাই হোক, এটা আমার পক্ষ থেকে জাস্ট বলা। আমার সৌভাগ্য, এটা আমার সৌভাগ্য এবং অত্যন্ত আনন্দিত হচ্ছি আমি। আমি আনুষ্ঠানিক ধন্যবাদ দেওয়ার জন্য নিনিশাকে, আমাদের অন্যতম তরুণ তুর্কি নিনিশাকে বলবো আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করতে। সূচি সোসাইটি ফর আন্ডারস্ট্যান্ডিং কালচার অ্যান্ড হিস্ট্রি ইন ইন্ডিয়া, এই সূচি উদ্যোগের নতুন পথ চলায় আজ ছিল আমাদের দ্বিতীয় দিন। আগেও বলেছি, আমরা আবারও বলতে চাই, নতুন পদ্ধতি, নতুন অবস্থার সাথে মানিয়ে নেবার পথে আমরা অগ্রসর হচ্ছি। আর এই এগিয়ে যাওয়ার পথে আপনার সকলকে পাশে পেয়ে আমরা আনন্দ, আপ্লুত ও গর্বিত। ভুলটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আশা। আমাদের এই উদ্যোগে আমরা সবার ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের আলোচক অধ্যাপক সুগত রায় মহাশয়কে। আমাদের এই সামগ্রিক উদ্যোগে সূচি কার্যকরী সমিতির সদস্যদের সহায়তা ও সমর্থন পেয়ে আমরা এগোতে পেরেছি বলে আমরা তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের শ্রোতার প্রশ্ন করে আমাদের এই সঙ্গে সার্থকতার দিকে এগিয়ে নিয়ে চাই। আশা করছি আমাদের পূর্ণময় আলোচনার পরবর্তী অনুষ্ঠানেও আপনাদের সুস্থ উপস্থিতি আমাদের আরো সমৃদ্ধ করবে। সেই সাথে আমরা কিছু ঘোষণা করতে চাই যে সূচির ইউটিউব চ্যানেলে অধ্যাপক শিবাজী বন্দ্যোপাধ্যায় এবং অধ্যাপক ধীমান চট্টোপাধ্যায়ের আলোচনার ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। আমরা আশা করব যে আপনারা চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। সূচির পরবর্তী ঊর্ণাময়িক আলোচনা হবে আগামী 4 অক্টোবর, অর্থাৎ আগামী রবিবার। আলোচক অধ্যাপক প্রত্যয়নাথ, অশোক বিশ্ববিদ্যালয়, সোনিপত। বিষয় থাকবে যুদ্ধের আবহাওয়া, মুঘল সাম্রাজ্যের বিস্তার, সামরিক অভিযান ও পরিবেশ। এছাড়া হরবংশ মুখিয়া মহাশত হয়েছেন সূচির আয়োজনে অক্টোবর মাসে একটি বিশেষ বক্তৃতা প্রদানের জন্য আমরা ওনার প্রতিও কৃতজ্ঞ। সূচির ফেসবুক পেজে আমরা এই ব্যাপারে তথ্য সরবরাহ করতে থাকবো বিস্তারিত। আশা করি সকলের সঙ্গে থাকবেন, যুক্ত থাকবেন। আবারও সকলকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি, নমস্কার। হ্যাঁ, খুব 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 লাগলো। আবার নিশ্চয়ই যোগাযোগ হবে। আমরা আবার কোনো এতে এবং ওয়েবিনার এরকম ঊর্ণাময়ীকে নিশ্চয়ই কোথাও কোনো আলোচনা চক্রের মধ্যে এরকম ভাবে যেখানে বিভিন্ন বিষয়, বিশেষ করে সুগতর যে বই, সেই পিএইচডির কাজের সঙ্গে রিলেট করে যে বই, সেই সংক্রান্ত কোনো আলোচনা, সেগুলোতে আমরা পাবো আশা করব সুগতকে। ওয়েবিনার না, ইন পারসন, জুলাই মাসের পর। খুবই ভালো, একদম একদম খুব সবাই সাথে রয়েছি, সেটা সত্যি। তো সেই জন্য তাহলে আজকে সকলকেই আমরা বিদায় জানিয়ে এখানেই শেষ করছি।